তারপরে একটু পর আমার ডাইরেক্ট রুমের মধ্যেই বেশ কুটখাট একটা আওয়াজ পাচ্ছি। আচ্ছা, যে আওয়াজগুলো কখনোই হয় নাই, বা আমার মানে আমি যে কদিন কাজ করেছিলাম আওয়াজ কোনো পাইনি। তার চেয়ে যেটা আমার কাছে বেশি আতঙ্কিত হয়ে গেলাম, আমি স্পষ্ট বুঝতে পারছি যে রুমের মধ্যে কেউ একজন আছে। এটা আপনি একদম নিশ্চিত? আমি একদম নিশ্চিত, কারণ এই যেখানে আমরা কয়েকজন বসে আছি এটা তো একজন অনুভব করা যায়। আপনি লাইট নিভিয়ে দেন, তারপরে বোঝা যাবে যে হ্যাঁ এখানে মানুষ আছে। মানুষ না থাকলে একটা যদি অন্য কিছু দুর্বল বোঝা যায়, কিন্তু একজন যে কেউ এই রুমের মধ্যে আছে এটা কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারছি। তার ফলে আমি আরো একটু ভয় পেয়ে গেলাম যে আমি যখন ঢুকি তার আগে থেকে কি এখানে ছিল, পরে ঢুকলো কিনা। আমি তো জানি যে আমি ভিতরে ঢুকেছি, আলো জ্বালিয়েছি, তারপর তো সব প্রিপারেশন নিয়ে তো কাজ শুরু করতে হবে, কাউকে দেখিনি। কিন্তু একজন যে ভিতরে কোন একজন আছে এটা আমি স্পষ্ট অনুভব করতে পারছি। প্লাস ওই যে একজন আসলো টয়লেটে বের হয়ে গেল, তার সাউন্ড পাচ্ছি না। এই দুটো জিনিস আমাকে আরো একটু ভাবিয়ে তুললো যে কাহিনীটা কি বুঝতেছি। আমি কাজ করছি যে আমি আমাকে জাস্ট মাইন্ডটাকে আমি এদিকে নিয়ে আসার চেষ্টা করছেন, যে ওটা হয়তো আমার শোনার ভুল বা, কিন্তু তারপরও আমার ভিতরে কিন্তু ওইটা বারবার নক করছে যে স্বাভাবিক যে কে যেন একজন বের হয়েছে, কিন্তু তার আমি আওয়াজটা পাইনি। যাই হোক, কিছুক্ষণ পরে আরেকটা যে ঘর আছে পাশে, যেখানে আমাদের অনেক কিছু কাগজপত্র হ্যান ত্যান ফাইলপত্র থাকে, ওই ঘরের মধ্যে একটা আওয়াজ হচ্ছে চেয়ার টানার, টেবিল টানার, তারপর ধূপধাপ ধূপধাপ। চোর আসলো নাকি? স্বাভাবিক, হ্যাঁ, এরকম মাথায় আসাটা খুবই স্বাভাবিক। কি নিম আমার এখান থেকে? এমন তো দামি কোনো জিনিসপত্র না, এমন কিছু কাগজপত্র ফাইলপত্র নানান রকমের জিনিস আপনার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আর এই জিনিসটা আমার কাছে কখনো হয়নি। তার জন্য আমি একটু বেশ একটু ঘাবড়ে গেছে, আতঙ্কিত। আর আরেকটা ব্যাপার তখন আমি পাশাপাশি খেয়াল করলাম, এটা একটু বলে রাখি যে আমাদের বাসার ভিতরে একটা আম গাছ আছে, এবং সেটা কিন্তু আমি যেটাকে আমাদের ওই ডার্ক রুম কিচেন রুম যেটা আর কি, ওটার পাশেই। আচ্ছা, তখন মনে হচ্ছে যে একটা ঝড় হচ্ছে, গাছটাও বেশ ঝড়ে একটা গাছের একটা আওয়াজ হয়, কিন্তু অবশ্যই অবশ্যই হয়। এটা মনে হচ্ছে একটু ঝড়ও হচ্ছে, কিন্তু বাস্তবিক হচ্ছে আমি কিন্তু বুঝতে পারছি না। তো যাই হোক, আমি নিজেকে আবার একটু কন্ট্রোল করলাম, করে আমি আবার কাজ শুরু করলাম। কাজ করছি, কিন্তু ওটা আমার মাথার মধ্যে সবসময় ঘুরছে যে কি যেন একটা হচ্ছে, আমি ফাইন্ড আউট করতে পারছি না। বেশি আমি একটু ঘাবড়ে গেলাম যে আমি যেটাকে অ্যাকসেপ্ট করছি যে আমার রুমের মধ্যে কেউ একজন যে আছে, এটা তো আরেকটু স্পষ্ট হয়ে গেল যে হ্যাঁ, কেউ একজন আসলে আছে রুমের মধ্যে নড়াচড়া করছে। তো আমি বেশ বেশ খুবই বেশ ভয় পেয়ে গেলাম। তো কাজ করতে করতে আমি মনে করলাম আজকের মতো এখানে স্থগিত করি, আর করবো না। এরকম চিন্তা ভাবনা জাস্ট করেছি যে তাড়াতাড়ি আমি চলে যাই এটা বন্ধ করে। কিন্তু ঠিক সেই সময় আমি যেখানে ডাইরেক্ট রুম যেটাকে বানিয়েছি তার সামনে একটা লম্বা একটা বারান্দা আছে। আচ্ছা, এই বারান্দাতে একটা আওয়াজ পাচ্ছি, পায়ের আওয়াজ, একজন হাঁটছেন। আচ্ছা, আমি খুব কান খেয়াল করে দেখি যে হাঁটছেন, তার পায়ে খড়ম। আচ্ছা, এবং আরেকটা শব্দ আসছে, সেই শব্দটা আমি অনেক চেষ্টা করে বের করলাম, তার হাতের লাঠিও আছে। তার একসাথে খড়মের ঠক ঠক এবং লাঠির একটা আওয়াজ, কারণ আপনার আওয়াজটা তো চেঞ্জ হয়ে যায়। খড়মের আওয়াজ একরকম আসছে, লাঠির আওয়াজ একরকম আসছে। এবং সে বারান্দা থেকে এই মাথা থেকে ও মাথা যাচ্ছে, আর ঠিক আমার এই রান্নাঘরের গেটটার কাছে আসা মাত্র সে দুটো করে ঠোকা দিচ্ছে, দিয়ে আবার চলে যাচ্ছে মেঝেতেই। বুঝতে পেরেছি। আবার ওই মাথায় চলে যাচ্ছে, আবার আসছে। এরকম 2-3 বার হওয়ার পর আমি দেখলাম এই সাউন্ডটা খুব চেনা চেনা আমার কাছে। তো অনেক চিন্তা ভাবনা করলাম যে আমার দাদা হাঁটতেন হাতে লাঠি নিয়ে, এবং উনিও পায়ে খড়ম দিতেন। তো বেশ তখন একটু আমার কাছে খুব নার্ভাস ফিল করলাম
যে মনে হয় আজকে আমার এখানে কাজ করাটা বোধহয় হয়তোবা প্রবলেম হচ্ছে না। হচ্ছে, তাতে আমি মনে হয় কাজটা বন্ধ করে দেই, মানে বেটাই উচিত হবে। তো যথাযথ আমি তাড়াতাড়ি যেগুলো এক্সপোজ দিয়েছিলাম, ওগুলো জানেন আপনি প্রথমেই বলেছেন যে আলো লাগলে নষ্ট হয়ে যাবে, তাড়াতাড়ি প্যাকেট করে আমি প্যাকেটটা এক জায়গায় একটু সাইডে উঠে যে রাখলাম। আর আমি যেখানে বসে কাজ করছিলাম, যে এনলার্জারটা ছিল, তার ডান সাইডেই কিন্তু মেন ডোর, বের হয়ে যাওয়া। আমি একটু উঠে যে প্যাকেটগুলো ওখানে রাখলাম, রেখে সরাসরি আমি বের হয়ে সবচেয়ে ভয়ঙ্কর জায়গা এটাই। হ্যাঁ, একদম। বের হয়ে যাব বলে আমি আসছি, কিন্তু যেখানে ডোর আমি সোজাসুজি এসে হাত দিয়ে কিন্তু এখান থেকে ওয়াল, দেয়াল। জি, আমি আপনার নিজের বাসা, নিজের বাসা। আপনি এখানে বড় হয়েছেন। এবং আমি বড় হয়েছে এবং আমার তো মুখস্থ যে আমি এই যে বসে আছি, বা আপনার এই যে স্টুডিও, আপনার তো জানা আছে, আমি লাইট অফ করলে আপনি কিন্তু জানবেন যে আপনার ডোরটা কোন দিকে, কারণ আপনি একদম। কোন দিকে বসে আছেন, আপনার ডোর কোন সাইডে। আমি হয়তো মুখ সেটাই। আমি হয়তো না জানতে, কিন্তু হ্যাঁ, আপনি কিন্তু তো- যেখানে জন্ম থেকে মানে বেড়ে উঠছেন আপনি ধীরে ধীরে, সেখানে তো কোনো ভুল হওয়ার কোনো প্রশ্নই নেই। আমি কি উল্টার দিকে আসলাম, তাহলে অপোজিটে হয়তো ভুল করে ফেলেছি আমি আতঙ্কে। অপোজিট এইভাবে চিন্তা করে আমি আবার ঠিক আগিয়ে গেলাম, হাত দিলাম, একই ব্যাপার, ওখানে ওয়াল। তাহলে ডোর কোন দিক গেল। আর আমি যে লাইট জ্বালাবো এটাও পারছি না, এই জন্যে যে ঠিক ওই ডোরটার পাশে লাইটের সুইচটা, তার মানে আপনার লাইট জ্বালাতে হলেও আগে দরজাটা খুঁজে বের দরজা করতে আমার হবে। খুঁজে বের করতে হবে, কারণ দরজাটা না পেলে আমি তো লাইটের সুইচটা পাচ্ছি না, তো আমি তো দরজাটাই পাচ্ছি না, লাইটের সুইচটা পাবো কি হবে, আমি তো পুরোপুরি দিক হারিয়ে ফেলে দিয়েছি। তা আমি আস্তে আস্তে আমি হাত দিয়ে দিয়ে যাচ্ছি, যে দেখি একসময় ডোরে তো আমার হাত পড়বে, সেটাই। আমি দিকেই হাত দিই, শুধু দেওয়াল। তখন তো আমি রীতিমতো মানে ঘামতে শুরু করলাম, যে আমি তো বোধহয় আটকে গেছি। আমি কিন্তু চিৎকার করলে তো কেউ শুনতে পারবে না, সেটাই। আর তখন মোবাইলের যুগও না যে মোবাইল করে অনেক আমাকে আগে জানাবো। এটা। হ্যাঁ, হ্যাঁ, মানে এত নার্ভাস হয়ে গেলাম এবং এত ভয় পেয়ে গেলাম যে আমি কি আদৌ এখান থেকে বের হতে পারবো, বা সারাটা রাত 6টা বাজে, ভোর হতে কতক্ষণ বাকি, বা কতক্ষণ আমাকে এইভাবে বন্দি সেটাই তো। থাকতে হবে। তা আমি কি করি আমি আর মানে হয়ে গেলাম। এটার চাইতে তখন যেটা মানুষের হয় সচরাচর, এরকম সিচুয়েশন হয় কি আরো খারাপ খারাপ চিন্তাগুলো মানুষের মধ্যে বেশি বেশি আসে। আসে। হ্যাঁ, একদম। তো ভয়ের আরেকটা কারণ হচ্ছে যে তখন আমার মনে মনে চিন্তা হচ্ছে, ইনকেস যদি এখন যদি কেউ পটকা দরজাটা খুলে সামনে দাঁড়ায়, আর তার চেহারা যদি বিভৎস হয়ে থাকে বা ভয়ঙ্কর চেহারা হয়ে থাকে, তাহলে কি হবে। এটা আরো ভয় পেয়ে গেলাম। আমি কি করি, কিন্তু ঠিক সেই সময় আবার সেই ঘরের মধ্যে আওয়াজটা শুরু হয়, উপর থেকে মনে হয় কি জানি একটা খুলে পড়লো, আমার পাশ দিয়ে পড়ে গেল। আমি চিন্তা করলাম যে উপর থেকে যদি সিলিং থেকে কিছু পড়ে, যদি ভারী কিছু হয়, আমার মাথায় যদি পড়ে, আমি তখন পড়ে থাকবো সেন্সলেসে, পরের দিন সারাটা কেউ তো আমাকে মানে জানতে পারবে না। মানে রীতিমতো তখন সবগুলো ভয় এসে একত্রে, এদিকে জানের ভয়, ভূতের ভয়, যেটাই বলেন, মানে আমি মানে কিংকর্তব্য মনে আমি মানে কি বলবো, মানে দাঁড়িয়ে আছি চুপচাপ, যে কি করবো আমি বুঝে উঠতে পারছি না। তো চিন্তা করলাম, তাহলে হঠাৎ করে মাথায় ঢুকলো, আচ্ছা আমার ইনলার্জারের বডিটা খুলে আমি লাইটটা জ্বালাই, ইনলার্জারের ভিতরে লাইট আছে, সেটাই। তাতে আমি দেখতে পাবো, হয়তো আমার কিছু পেপার নষ্ট হয়ে যেতে পারে, কারণ আমার জানাও নাই কতগুলো পেপার বের হয়ে আছে করে রেখেছি বা কি ব্যাপার। আচ্ছা যেটা যাই যাক, আমি আগে জানটাকে বাঁচাই। যথাযথ আমি এনলার্জারের কভার খুললাম, খুলে সুইচ দিলাম, বাল্ব জ্বলে না। বাল্ব জ্বলে না মানে তাই কারেন্ট অফ হয়ে গেছে, কিন্তু আমি একটু ফাঁক বুঝতে পারছি যে না, বাইরে তো আলো আছে, আশপাশে বিল্ডিং এ আমি একটু আভা দেখতে পাচ্ছি, আমার বাল্ব জ্বলছে না কেন। মানে যেটাকে বলা হয় কি আপনার এই যে যেখানে বাঘের ভয় সেখানে রাত্রি হয়। ঠিক এমনি তো ভয় পাচ্ছি, তারপর আমার এনলার্জারের বাল্ব জ্বলে না, তারপর আবার ডার্ক রুম, যেখানে এমনি অন্ধকার। সেটাই। মানে আমি সত্যি মানে সরাসরি বলতে পারেন যে মানে একদম হতভম্বর মতো আমি মানে দাঁড়িয়ে আছি, নিজেকে ট্র্যাপ মনে হচ্ছে। কি করবো আমি বুঝে উঠতে পারছি না। আমার মনে করছে যে আমি দৌড়টা দিব কোন দিকে, আমি তো দরজাই খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, আমার মনে করি চিৎকার করি, আমি চিৎকার করলে তো কেউ শুনতেও পাবে না। এই চিন্তা করতে হঠাৎ করে মাথায় মানে চিন্তা করতে আমার একটা খেয়াল হলো যে আমি তো ড্রয়ারের মধ্যে একটা লাইটার রেখেছিলাম, লাইটারটা আছে কিনা দেখি।
তো যথারীতি ড্রয়ারের মধ্যে হাতটা দিয়ে আমি এদিক ওদিক খুঁজতে, হ্যাঁ লাইটারটা পেলাম, লাইটারটা আছে, লাইটারটা জ্বালালাম। আমি তো নিজেই হতভম্ব, আমি একদম সরাসরি দরজার সামনাসামনি দাঁড়িয়ে আছি, অথচ এতক্ষণ পাচ্ছিলেন না। দরজা খুঁজে পাচ্ছি না। আমি তো মানে নিজেকে নিজে বুঝতে পারছি না যে আমি কি উল্টা পাল্টা কিছু দেখছি না আসলে আমি উল্টা দেখেছিলাম। তারপর দেখি যে না, আমি একদম দরজার সামনাসামনি দাঁড়িয়ে আছি। যাই হোক, আমি আস্তে দরজাটা আমি মানে খুব সাহস নিয়ে খুললাম, যে আল্লাহ আল্লাহ করছি যে খুলে যেন আমি কোনো কিছু দেখতে না পাই, যে কোনো বিভৎস কোনো কিছু বা কেউ দাঁড়িয়ে আছে বা কি, বলতে পারেন চোখটা বন্ধ করে খুব আস্তে দরজাটা আমি খুললাম। খোলার পর আমি বের হয়ে এসে দরজাটা আমি জাস্ট বাইরে থেকে ভিড়িয়ে দিলাম। দরজাটা ভেড়ানোর সাথে সাথে আমার চোখে একটা বাম দিক থেকে একটা আলো মতো কি একটা চোখে বাঁধলো, যে কি এটা। তো আমি আস্তে করে বাম দিকে মাথাটা ঘোরালাম। বারান্দাটা বেশ বড় আমাদের। আচ্ছা। তো বারান্দার একদম শেষ মাথায় আমাদেরকে বড়াম্মা বলি, মানে বড় চাচিমা, উনি একটা চেয়ারে লাল শাড়ি পরে বসে আছেন। উনি কি তখন জীবিত ছিলেন? না, উনি তো মারা গেছেন অনেক আগে মারা গেছেন। আচ্ছা। উনি লাল শাড়ি পরে, আর বড়াম্মা খুব ফর্সা ছিলেন, খুব ফর্সা, ঠিক ওই রকম অনেক ফর্সা। উনি একটা বসে আছেন চেয়ারে লাল শাড়ি পরে, আর আমার দাদা ঠিক পাঞ্জাবি পরে হাতে লাঠি নিয়ে ওনার পাশে, উনার মাথাটা একটু নিচু করা দাঁড়িয়ে আছেন। সব মিলে গেল তখন, এই যে খড়ম লাঠি। তখন আমি বুঝতে পারলাম যে আমি যেটা শুনেছি আমি ভুল শুনেননি। আপনার দাদাও তখন জীবিত নন? না, দাদা তো মারা গেছেন আরো আগে, 81-এ। সেটাই। আমি হতভম্বের মতো হা করে দিকে তাকিয়ে আছি। তো তারপর দেখলাম যে আমার বড় চাচিমা আস্তে হাত পা তুললে আমাকে এভাবে ইশারা করলো, ডাকছে মানে তার কাছে যাওয়ার জন্য। আমিও কিন্তু বোকার মতো ওনার দিকে হা করে আমি চেয়ে আছি, আমি কোথায় আছি বা কি দেখছি আমার কোনো সেন্স নেই। হঠাৎ মানে আমি নিজেকে কন্ট্রোল করলাম যে এখন আমার একটা রাস্তা আছে, এখান থেকে দৌড় দিয়ে বের হয়ে যাওয়া। তো যথারীতি আমি দৌড় দিয়ে বের হয়ে আসছি, কিন্তু মেন গেটে তো তালা দেওয়া, বাইরে থেকে তালা দেওয়া। তো আমি তো দরজাটা খুলতে পারছি না। চাবি নিয়ে ভিতর দিয়ে হাত দিয়ে যতই আমি তালা খোলার চেষ্টা করি, উল্টা পাল্টা। সেটা একসময় কি হলো, হাত থেকে আমার চাবিটা গেল পরে। আল্লাহ, আরো ভয়ের ব্যাপার, মানে আরো ভয়ের ব্যাপার। চাবিটা আমি তুলতে যাচ্ছি, আর পিছনে আমার সবসময় মনে হচ্ছে কি পিছনে বলতে আমার এই বড় আমার দাদা বোধে আসছে। হ্যাঁ, মনে দেখেছেন আপনি ওখানে, মানে একদম মানে এখন একবার পিছনে তাকাই, আর একবার এই করতে করতে চাবিটা যে আমি হাতে নিবো, নিয়ে তালাটা যে আমি খুলবো, এটাও আমি বারবার মিস করে ফেলছি। খালি মনে হচ্ছে এই বোধহয় পিছনে বোধহয় আসলো, এই বুঝি পিছনে আসলো। দেখ কোনো মতে আমি উঠে মানে যে কোনো ভাবে হোক হঠাৎ করে তালাটা খুলে গেল। আমি তালাটা খুলে ওইভাবে দরজাটা খুলে রেখে আমি দৌড় উপরে। জি। তো দৌড় আমি কিছু আর বলিনি, এরা তো ঘুমাচ্ছিল, আমি চুপচাপ শুয়ে পড়লাম। সকালে উঠলাম, ওঠার পর উঠেই আমার ফার্স্টে আমার মাথায় ঢুকলো কালকে রাতে কি কি ঘটেছে। তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমি এটুকু আমার মনে আছে যে আমি বের হয়ে আসার পর আমি কিন্তু দরজা লক করি, তালা দিইনি। আমি তালা এবং চাবি দুটো নিয়েই কিন্তু আমি উপরে উঠে এসেছি। আমি মনে করছি এবার যে নিচে একটু দেখে আসি কি অবস্থা, বা রাতের বেলা কেন লাইট জ্বললো না, বা আমার কাপ পেপার গুলো কি হলো, এটা দেখার জন্য আমি ফ্রিজের উপরে রেখেছিলাম তালার চাবিটা। আমি যে দেখি চাবি আছে কিন্তু তালাটা নাই। চিন্তা করলাম আমি কি তালা দিয়ে আসলাম না তালা সহকারে নিয়ে এসছি। আমার এটা মনে স্পষ্ট মনে হয় তালা আমি টিপিনি, তালা চাবি সহকারে আমি উপরে চলে এসেছি। আমি দেখ হাতের চাবিটা নিয়ে আমি নিচে নেমে গেলাম, যে দেখি আবার কেটে কিন্তু তালাটা দেওয়া আছে। তা মনে করলাম হয়তো আমি হয়তো লাগিয়েছি, আমার অত খেয়াল নেই। আমি তালা খুললাম, খুলে ভিতরে গেলাম। যাওয়ার পর আমি চিন্তা করলাম যে এই বারান্দার শেষ মাথাতেই বড় আম্মা বসছিলেন। তা আমি আস্তে উকি দিয়ে একটু তাকালাম, দেখি এখনো বসে আছেন কিনা। ভয় ভয় নিয়ে তাকালাম যে এখনো বসে আছেন কিনা দেখি। তো দেখি না, উনি নাই। কিন্তু অবাক কাণ্ড যেটা পরেও আমার মনে পড়েছে, এবং ওখানে যেটা বাস্তবে যেটা দেখলাম, বড়মা যেখানে বসেছিলেন তার সামনে আমাদের একটা ডাইনিং টেবিল রাখা ছিল। আমার ভাইয়ের ডাইনিং টেবিল ছিল, ওখানে আপাতত রেখেছিলেন, এবং 6টা চেয়ারও দেওয়া ছিল। ওই আমার কর্মীরা ওই টেবিলে বসতে, ওই চেয়ার গুলো বসতে কাজ করতেন। আর সামনে আরেকটা ছোট টেবিল ছিল, ওখানে ওরা বসে থাকতো। কিন্তু আমি যখন রাতে যখন দেখেছিলাম তখন ওই টেবিলও দেখিনি,
ছোট টেবিলটাও দেখিনি, কারণ সম্পূর্ণ ছিল ফাঁকা। ওনারা বসেছেন একদম শেষ মাথায়। রাইট। তো এখন যে দেখি কি টেবিলের জায়গাতেই আছে, ওই ছোট টেবিলটাও ওখানে আছে। তারপরে আমি আমার ডাইরেক্ট রুমে ঢুকলাম, দেখে হ্যাঁ রাতে আমি যা যা করেছি যে কাজগুলো ঠিকঠাক আছে। ওইভাবেই আছে, ওইভাবে আমি মানে হাফ ডান অবস্থায় ছিল। তারপরে আমি টয়লেটও আবার একটু আমি খুলে দেখলাম, টয়লেটও পানির আমি এগুলো দেখেছি যখন পানি পড়েছে। তো যাক, আমি আর কাউকে কিছু বললাম না, আমি বের হয়ে আসলাম। কিন্তু এই রহস্যটা আমি এখনো মানে উদ্ঘাটন করতে পারিনি, আমি কেন এরকম হলো। জি, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আমরা আপনার কাছে আবারও ফিরে আসবো, আপনার আরো অনেক ঘটনা আছে এই বাসা নিয়ে, সেগুলো আমরা শুনবো। এবং এই ব্যাপারটা আমার কাছে খুব অদ্ভুত লাগে যে আপনি মানে সবচেয়ে বেশি অদ্ভুত লেগেছে যে যেই বাসাটায় আপনি বড় হয়েছেন এবং যে বাসাটায় আপনার জন্ম হয়েছে, জন্ম থেকে যে বাসাটায় আছেন প্রতিটা ইঞ্চি আপনার চেনার কথা, সেই বাসাটায় হঠাৎ করেই আপনি আবিষ্কার করলেন যে আপনি কোনো একটা জায়গায় আটকা পড়েছেন এবং চারিদিকে প্রচন্ড অন্ধকার, আপনার ঘরের লাইট জ্বালাতে পারছেন না, বাইরে কারো অস্তিত্ব টের পাচ্ছেন, এমনকি ঘরের ভেতরে। এবং সেই মুহূর্তেই আপনার যদি মনে হয় যে এই মুহূর্তে আমাকে এই ঘর থেকে বের হয়ে চলে যেতে হবে, এবং সেই মুহূর্তে আপনি আবিষ্কার করলেন যে আপনার এই ঘরটিতে চারিদিকে দেয়াল, এবং চারিদিকে দেয়াল হলে এটা একটা কংক্রিটের কবরের মতো লাগার কথা, তাই না? যে কোনো দরজা নাই, কোনো কিছু নাই, এবং আপনি শুধুমাত্র চারিদিকে হাতড়ে বেরিয়ে যেদিকেই যাচ্ছেন সেদিকেই দেখছেন দেয়াল, এবং এখান থেকে বের হওয়ার কোনো উপায় নাই। দরজা পাচ্ছেন না, সুইচ পাচ্ছেন না, লাইট চালানোর যে চেষ্টা করছেন সেটাও পাচ্ছেন না। খুব অদ্ভুত রকমের একটা অনুভূতি হওয়ার কথা। কিন্তু সেই চিরপরিচিত বাড়ি এবং সেই চিরপরিচিত মানুষ, যারা খুব কাছের মানুষ থাকেন, তারা যখন আমাদের ছেড়ে চলে যান, আমরা কেন যেন তাদেরকে সাধারণত মানে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় আর দেখতে চাইনি। সুতরাং তারা যখন অন্য কোথাও চলে যান, না ফেরার দেশে চলে যান, সেখান থেকে যদি কোনো সময় এসে আমাদের সামনে পড়ে যান, আমরা ভয়ই পাই, আমরা তাদেরকে ঠিক সেভাবে একসেপ্ট করতে পারি না তখন। আরিফুল আমাদের দুর্গাপুর রাজশাহী থেকে লিখেছেন, তিনি নিয়মিত শোনেন আমাদেরকে এবং আমাদেরকে এখনো শুনছেন। রিমন ময়মনসিং থেকে আমাদেরকে SMS করেছেন, এবং এছাড়াও SMS করেছেন দেখতে পাচ্ছি MC মুস্তাফিজুর রহমান, এছাড়াও আমাদেরকে ইশিকা SMS করেছেন, লিখেছেন যে দিস স্টোরি ওয়াজ অসম, এবং তার কাছে ভয় লেগেছে। গোলাম রাব্বি ফ্রম মিডফোর্ড SMS করেছেন আমাদেরকে পূর্বা ফার্ম গেট থেকে, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে SMS করেছেন জ্যাকলিন নাটোর থেকে, এছাড়াও আমাদেরকে সাকিব SMS করেছেন রাজশাহী থেকে। এবং ফার্স্ট যে ঘটনাটা, সেগুলোর ম্যাক্সিমাম ক্ষেত্রেই ফার্স্ট ঘটনার অনেক প্রশংসা পেয়েছি আমরা। যারা ফার্স্ট ঘটনাটা প্রশংসা করেছেন তাদের একটু বলি। ব্রক আমাদেরকে SMS করেছেন, সেটাও দেখতে পাচ্ছি যে আমাদেরকে SMS করেছেন খায়রুল সিলেট থেকে, তারা 3 ফ্রেন্ড মিলে শুনছেন, একটা শপিং কমপ্লেক্স থেকে তারা শুনছেন এই মুহূর্তে। এছাড়া আমাদেরকে হিল্লোল SMS করেছেন, খুব এনজয় করছেন তিনি, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি। এছাড়াও খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন লিখেছেন, অসম হচ্ছে ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রতি সপ্তাহে আপনারা থাকেন এবং প্রতি সপ্তাহে আপনারা আমাদের SMS করেন। SH আবরার আমাদেরকে হাজারিবাগ থেকে SMS করেছেন, এবং তিনি বলছেন ফার্স্ট স্টোরিটা সেই। আমাদেরকে কাশি আগারগাঁও থেকে SMS করেছেন, এবং তিনি আই জাস্ট লাভ ভূত FM। এছাড়া আমাদেরকে আরো অনেকেই SMS করছেন এই মুহূর্তে। যারা SMS করতে চান তারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা আমাদের ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাবো। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা তো সরাসরি আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন অডিও ক্লিপের মাধ্যমেই। আর আমাদের ফেসবুক অ্যাড্রেস যে www.facebook.com/radio.furti এবং www.facebook.com/bhutfm.russell। আমি দেখতে পাচ্ছি সেই রকম স্টোরি লিখেছেন তানভীর তাহজাব, আমার যে পেজটা রয়েছে সেখানেই দেখতে পাচ্ছি। এছাড়াও আমাদেরকে বামুনডাঙ্গা থেকে প্রথম লাইভ শুনছেন মাসুদ রানা লিখেছেন। নিশ্চুপ রাজকন্যা আমাদের SMS করেছেন, এখানে কমেন্ট করেছেন। এছাড়াও আমাদেরকে কমেন্ট করেছেন ফার্স্ট স্টোরিটা ভালো লেগেছে জিহাদ আকাশ তার কাছে। এছাড়াও রিজন আনিম তার কাছেও ভালো লেগেছে। ড্রাইভার সেকেন্ড স্টোরি শুনতে চান আমাদের কাছে আশিকুর রহমান তুষার, আমরা কিছুক্ষণের মধ্যে তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করব। এছাড়া আমাদেরকে রাইভি রিজন এখানে কমেন্ট করেছেন, আরো অনেকেই কমেন্ট করেছেন।
দেখতে পাচ্ছি। ভেরি নাইস লিখেছেন। এছাড়াও লিখেছেন দোষ হচ্ছে ভাইয়া, সবুজ, জিবু, এছাড়া আরো অনেকেই ফেসবুকে আছেন এখানে এবং তারা সবাই ফেসবুকে কমেন্ট করছেন। আপনিও সেখানে গিয়ে পার্টিসিপেট করতে পারেন। আমাদের একটা বিরতি নেবার সময় হয়ে গেছে, সুতরাং বিরতি নিতে হচ্ছে এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুড FM tonight. ওয়েলকাম ব্যাক। আপনারা এর মধ্যে অনেক SMS পাঠিয়েছেন, অনেক কিছু করেছেন, ফেসবুকে লিখেছেন অনেক কিছুই। আমরা সেটাতে একটু পরে আসি, কারণ এই মুহূর্তে আপনাদের যেটা চাওয়া ছিল সেই অনুযায়ী আমাদের সাথে আমরা কানেক্ট করতে পেরেছি মিস্টার আকাশকে, এবং তিনি এখন সরাসরি আপনাদের সাথে কথা বলবেন, জানাবেন যে কেন তিনি তার পেশা পরিবর্তন করেছেন। হ্যালো আকাশ। ওয়ালাইকুম আসসালাম। কালকে গত শুক্রবারে আর কি, কালকে বলছি, গত শুক্রবারে আপনার প্রথম ঘটনা শুনেছিলাম, যে ঘটনার জন্য আপনি প্রচন্ড ভয় পেয়েছিলেন, কিন্তু তারপরে একটা সময় আপনি অ্যাম্বুলেন্স চালানো পুরোপুরি ছেড়ে দিলেন। এই ছেড়ে দেবার পেছনে কারণটা কি? সেটা পিছনে হয়েছে ঘটনা, সেটা হচ্ছে আমার জীবনে মানে সবচেয়ে বড় ঘটনা। আমি মনে করি, যেটা মানুষের অনেকেই বলছে যে নাকি মিথ্যা ঘটনা আছে, বাট আমি মনে করি যে সেখানে যাদের সাথে ঘটে তারাই বুঝতে পারে যেটা সত্যি না মিথ্যে। সেক্ষেত্রে আমি একদিন মানে আমার প্রথম দিন আমরা ডিউটি করি কি 12 ঘন্টা, সকাল 10টার থেকে পরের দিন 10টায় গাড়ি অন্যকে দিয়ে বুঝে আসি। আমাদের একদিন এক রাত ডিউটি করতে হয়, মানে অ্যাম্বুলেন্স যারা চালায় বা যারা জানে তারা জানে এটা বিষয়টা। আমি আগের দিন গাড়ি চালাইছি, সারাদিন চালাইছি, আগের দিন চালাইছি। সেদিন আমার মানে কোনো ঠিক হয় নাই, মানে কোনো জায়গায় আমি গাড়ি চালাইতে পারিনি। আমার ঠিক হয় নাই কারণে আমি পরের দিন সকালবেলা আবার ফিরে আসি বাসায়। সন্ধ্যাবেলা মানে আফটারের পরে আমার মনে হয় যে আমাকে তো টাকা নেই, আমি আবার যাই গিয়ে দেখি অফিস থেকে যদি কোনো একটা গাড়ি চাই, তাহলে আমি আজকে গাড়িটা চালাবো। আমি যত যাই অফিসে যে বলি আমাকে একটা গাড়ি তো আমি চালাবো। তুমি বলো ঠিক আছে, আজকে তো একজন ড্রাইভার আসে নাই, তুমি চালাও গাড়ি একটা। আমি আবার ওই গাড়ি নিয়ে আমাদের স্ট্যান্ডে যাই, ইমার্জেন্সি মানে মেডিকেলে, ওসমানী মেডিকেল। সেখানে যাওয়ার পরে আমি এখানে অনেকক্ষণ বসার পরে দেখি না কোনো কেউ কথাবার্তা বলছে না। আমি চিন্তা করি যে ঠিক আছে, তাহলে আমি এখানে চলে যাই, আমি রাত্রেবেলা আবার মানে উপরে যাবো, কারণ আমরা বলতে কি করি, দিনের বেলা নিচে বসে থাকি আর উপরে রাত হলে আমরা উপরে যাই, গিয়ে প্রতিটা ওয়ার্ডে বসে বসে থাকি। যখন কেউ মারা যায় বা মানে কেউ যেতে চায়, তখন তারা নিচে আসবে যাবে, কান্নাকাটি করে, অনেকেই অ্যাম্বুলেন্স খুঁজে পায় না, সেক্ষেত্রে আমরা উপরে যাই বসে থাকি। আচ্ছা, সঙ্গে সঙ্গে মানে ওনাদের হেল্প হয় যেন, হেল্প হয়, হ্যাঁ, সেই কারণে আমরা গিয়ে উপরে গিয়ে বসে থাকি। সেদিন আমি যে চাই যে আমি এখন ঘুমিয়ে যাই, যেহেতু আমি নাইট করছি আগের দিন, ঘুমাইনি। সেক্ষেত্রে আজকে যে এখন গিয়ে ঘুমাই যে গাড়িতেই, তারপরে আমি সন্ধ্যা 8টা-9টার দিকে আবার খেয়ে উপরে উঠে যাবো। তখন আমি আবার গাড়ির কাছে যাই, গিয়ে গাড়িতে শুয়ে থাকি। তখন আমার ঘুম প্রায় মানে চলে আসে। সন্ধ্যা আজান দিয়ে দেয়, মানে সন্ধ্যা আজান দেওয়ার সময় আমাকে একজনে বলে যে আমরা তো ইমার্জেন্সির সামনে সব গাড়ি নিয়ে যাচ্ছি, 4-5টা গাড়ি আছে, খেয়াল রেখো। তুমি থাকছো? আমি বলছি আমি আসছি, আমি 10টার দিকে উপরে যাবে না? আমি বললাম 10টার দিকে উপরে যাবো। বলছে যে ঠিক আছে তাহলে থাকো। তা আমি গাড়িতে চেঁচারে শুয়ে থাকি, আমরা তো চেঁচারেই ঘুমাই। মানুষ অনেকেই বলে যে আমরা চেঁচারেই ঘুমাই, বলতো আমরা সবাই ছোট ড্রাইভার আছে অনেকেই শুনতেছে, আমি চেঁচারেই ঘুমাই আমরা। আমি এখানে শুয়ে থাকি। সন্ধ্যার কিছুক্ষণ পর একজন লোক এসে আমাকে মানে দরজা টান দিয়ে খুলে ফেলছে এসি। আমি ওনাকে বললাম যে কি, উনি বলতে মানে পুরো সিলেটি ভাষায় বলতেছে যে কিতাব যেই বাহিনী, মানে আমরা সিলেটি কথা বলি যেই বাহিনী বা। আমি বললাম যে হ্যাঁ যাইমু, কই যাইবাং ফাইমুনি কান, তুমি ইমার্জেন্সি আমি গাড়ি লো, আমরা ডেড বডি নামাই দিচ্ছি। আচ্ছা, আমি তো কইছি যে ঠিক আছে, এখন তো ঠিক পাইছি যাই গিয়ে। তারা যেমন মানে কথা বলছে, তখন আমি মনে করছি মিস্ত্রিতে 180 কথা হবে, আমি আর দিঘাই নেই। জানার কারণে উনি আমাকে নিয়ে গেছে সামনে। আমি মানে উনি চলে গেছে, আমি জিজ্ঞেস আপনি যাবেন না, উঠেন। ওই বলছে যে দাঁড়াও, আমার ওষুধ আছে, আমি দিয়াই ফার্মেসি সিলেটি কাছে বলতেছি। আমি বলতেছি যে আমি ফার্মেসিতে ওষুধগুলি দিয়ে আসতেছি। ঠিক আছে, আপনি দিয়ে আসেন, আমি সামনে যে কি রোগী না, উনি বলছে ডেড বডি। আমি বলছি ঠিক আছে, আমি চলতে যান। তখন আমি ডেড বডি তোলার জন্য ইমার্জেন্সির সামনে গাড়িটা নিয়ে আসলাম, অনেকটা দূর, প্রায় 3 থেকে 4 মিনিট লাগে। সিলেটের তারা অবশ্যই চিনতেছে, পার্কিং থেকে ইমার্জেন্সি অনেকটা দূর। এখানে আমি গাড়ি নিয়ে আসি, এসে ডেড বডিটা তুলি। আর যখন আমাকে একজন তুলেছে, সেও আমাদের মেডিকেল স্টাফ নাজমুল ভাই, উনি আমাকে ডেড বডিটা তুলে দিয়ে বলছে যে যাও কিবা।
মাথা লাগতো না, মানে টাকার কথা বলতেছে, ওই বলতে মাথা লাগতো না, যাও কি গলা মানুষ আছে। আমি রীতিমতো ওদেরকে নিয়ে তুললাম, তুলে মানে টিকিট মানে মেডিকেল বাইরে চলে গেছে। তখন জিজ্ঞেস কোথায়, ওনারা বললো যে ময়মনসিং যাবে। জি আমি বললাম যে উনি তো সিলটে, মানে আমি বললাম যে উনি সিলটে বলছে, হয়তো সিলটে অনেকদিন ধরে থাকে, ঠিক আছে। আমাকে বলতে ঠিক আছে আমি যাই। তাহলে আমি যাইনি, ময়মনসিং এর উদ্দেশ্যে রওনা দিলাম। আর আমি যত সন্ধ্যার সময় আসছি, আমার সহকারী হেল্পার বা আমার সাথে কেউ নেই, আমি একা। আর ওনারা মানুষ বেশি, যে কারণে আমি হেল্পারের ফোন রিসিভ করিনি, সে কারণে আমি একাই চাইলাম যে চলে যাই। আর আমি একা একা রওনা দিলাম। যখন আমি ওদের বাড়িতে পৌঁছে যাই, পৌঁছাবার পরে আমি ডেড বডিটা নামাই, তখন রাত 3টা বা একটু কম বেশ হবে। তখন আমাকে বললো যে তুমি থেকে যাও, এত রাতে যাওয়া ঠিক হবে না। বললাম না, চিন্তা করলাম যে আমরা তো আবার খালি গাড়ি যখন নিয়ে আসি তখন সাইড করি, মানে প্যাসেঞ্জার নিয়ে আসি অ্যাম্বুলেন্স দিয়েও, মানে আমরা এত টাকা ইনকাম করার জন্য আমরা একটু আগেই চলে আসি। সকালবেলা হলে ময়মনসিং থেকে অনেক কিছু নিয়ে আসতে পারবো, মানে প্যাসেঞ্জার নিয়ে আসতে পারবো। সেক্ষেত্রে আমি ওদের বাড়ি থেকে চলে আসি। যখন আমি ওদের বাড়ি থেকে 1/2 কিলোমিটার দূরে আসছি, কাঁচা রাস্তা ফের করে আমি মানে পাকা রাস্তায় উঠবো আর কি, জি বড় রাস্তায় উঠবো, তখনই মানে খালি আমার 2টা চাকা উপরে উঠতেই কেউ জানি আমার পিছন থেকে একটা মানে চটকনা বা থাবা, মানে যে একটা থাপ্পড় দিল আমার গাড়িতে। আমি এটা করতে পারলাম, আমি শুধু ব্রেক পেডালে পা নিতেই, আমার অটো গাড়ি ব্রেক পেডালে পা নিতেই মানে আমার চারোটা চাকা লিক হয়ে গেল। মানে বাস মারতে যেভাবে একেবারে চারোটা চাকা লিক হয়ে গেছে। আর আমার গুলি টিউবলেস চাকা বা একসাথে এরকম লিক হলে অনেকক্ষণ চালানো যায়, কিন্তু একসাথে যেরকম যাবে আমি ভাবতেও পারিনি। আমার কাছে কিরকম লাগলো, তখন আমি নামলাম, নেমে দেখলাম যে কিছুই না। আমি লাইট মারলাম আশেপাশে, আমার কাছে টর্চ লাইট ছিল, আমি লাইট মারলাম যে আশেপাশে কেউ আছে কিনা। দেখি না, আমার আশেপাশে কেউ নেই। কিন্তু আমার গাড়িতে কে মারলো, চোখখানা কে দিল, বা আমার চাকাগুলি কেন লিক হলো, আমি খুঁজে মানে কোনো ব্যাখ্যা পাচ্ছি না, উত্তর নেই আমার কাছে। আমি ওখানে ওয়েট করলাম অনেকক্ষণ। আমি হাঁটতে হাঁটতে আস্তে আস্তে ওদের বাড়িতে যাই, যে বাড়িতে ডেড বডি নিয়ে রেখে এসেছিলাম, ওই বাড়িতে যাই। গিয়ে দেখি ওদের 3টা ঘর, একটা ঘর হচ্ছে পশ্চিম দিকে, একটা ঘর হচ্ছে পূর্ব দিকে, একটা ঘর মাঝখানে। আর যে মাঝখানে যে ঘরটা, সেটা উপরে তো পানি আছে, চারিদিক দিয়ে ফাঁকা খোলাসা। সেখানে 2জন বসে কোরআন শরীফ পড়তেছে, একজনে বসে কি জানি বলতেছে। আর মানে ওদের মানে মৃতদেহের সামনে যা যা করা হয় সেগুলি করতেছে, আগরবাতি জ্বলতেছে। অর্থাৎ একজন বললো কি ড্রাইভার সাহেব চলে আসে, মানে তাদের বাসায় বলছে ড্রাইভার সাহেব চলে আসছেন। আমি বললাম হ্যাঁ, আমি তো চাইতে পারি না, আমার একটু ঠিক আছে আপনি বসেন। আমাদের বাড়িতে বসলাম, সকাল হলো। আমি চলে গেছি, মানে টায়ার ঠিক করার জন্য। কারণ যেহেতু 4টা টায়ার আমার সাথে, তো একটাই জায়গা একটা করলে আমি একটা একটা করে কাজ করাইতেছি। তো আমরা বলবো যে এখান থেকে 10 কিলো থেকে 15 কিলোমিটার, সেটা জায়গাটা হচ্ছে আপনার ময়মনসিংহ অঞ্চলের বগুড়ার এক এলাকা। আর সেটা হচ্ছে আপনার কি পোড়াকান্দুলিয়া বাজার সাইটে, পোড়াকান্দুলিয়া বাজার থেকে 3 কিলোমিটার দূরত্ব। সেখানে আশেপাশে কিছুই নেই, আর মানে একটা গ্রাম, এখানে কারেন্ট যায়নি সেখানে। তখন আমি ওই এখানে গেলাম, মানে এক্সপেক্ট টাকা নিয়ে যাইতেছি, কাজ করাইতেছি, এরকম করতে করতে আমার সন্ধ্যা হয়ে গেছে। আর আমি আবার ওদের বাড়িতে যে দুপুরে খাইছি। তখন ওরা আমার বললো যে, আমি বললাম কি ডেড বডি এখনো খবর দেন নাই? বলে যে না, এখন ডেড বডি খবর দেন নাই, আমার একজন ভাই বিদেশ থাকে, উনি আসবে তখন দিব। বললাম ঠিক আছে, আমাকে ডাক দিয়ে যেহেতু আপনার এখানে রয়েছি, আমিও জানাজে শরীক হবো। তো বলছি ঠিক আছে, আমরা অবশ্যই আপনাকে ফোন দেবো। ঠিক আছে। তা আমি আবার রীতিমতো ওই চায়ের দোকানে আসি যাই, এরকম করতে করতে আমার প্রায় 8টা 9টা হয়ে গেছে টাইম। যখন আমি ওই 8টা 9টা হয়ে গেছে, তখন আমাকে ওনার একবার ফোন দিচ্ছে যে আপনি কোথায়। আমি বললাম যে আমি তো দুধ নই বাজারে। তখন উনি বললো ঠিক আছে আপনি আছেন, আপনি অপেক্ষা করতেছে, আপনি আসলে জানাজা করবেন। আমি বললাম যে ঠিক আছে। তখন আমি এখান থেকে একটা ওই এলাকার মোটরসাইকেল চলে বেশি, মোটরসাইকেল ভাড়া করে ওদের বাড়িতে যাই। তারপরে সবাই ডেড বডি দেখতেছে, আমিও দেখতেছি রীতিমতো। তা আমি যখন ডেড বডিটা সবাই দেখতেছে, আমি যাই দেখি যে একজন মানুষ নিয়ে আসলাম, দেখি। আমরা কখনো ডেড বডির মুখ দেখি না আসলে, আপনারা কখনো দেখেন না যারা অ্যাম্বুলেন্স চালান? আমরা মানে যারা বেশিরভাগই সময় আমরা ডেড বডি দেখি না। আচ্ছা কারণ আমি ডেড বডির মুখটা যখনই দেখলাম, তখনই আমার মানে কি বলবো, আমার সারা পৃথিবী যখন আমার কাছে ঘুরে গেল। কেন বলেন তো? আমি তখন দেখি যে লোকটা আমার সাথে ভালোভাবে কথা বললো, সিলেটি ভাষায় কথা বললো, সেই লোকটাই সেই মানে ডেড বডির মানুষটা। ও মাই গড, মানে যে আপনাকে ঠিক করেছেন? আমাকে ঠিক করেছেন, আমাকে বলছেও যে আমি ওষুধটা দিয়ে আসতেছি, আমার এখানে ডেড বডি রাখা আছে, যান। দেখো আমাকে বর্ণনা দিচ্ছে যে আমার একটা বাতিল আছে ওইখানে দাঁড়ানো, এরকম এরকম দেখবেন, নীল শার্ট পরানো, কালো প্যান্ট। আমি দেখে অবাক হয়ে আমি সেখানে সব মিলে করে গেছে, যাই। সব মিলে গেছে সব মানে আমার কাছে কিরকম বলবো, ব্যাপারটা আমি বলে বুঝতে পারবো আমার কাছে কিরকম লাগছিল তখন। অজ্ঞান সেখানেই পড়ে। তখন আমি যখন এই আসে অজ্ঞান থেকে, মানে আমি
স্বাভাবিক জীবন পরিস্থিতি ফিরে আসি, তখন আমি ওদেরকে বলি এটা, আমার কথা কেউ ওরা বিশ্বাস করতেছে না। বলতেছে না না কি হয়েছে? তখন আমি আবার যে আমাকে তুলে দিছিল ওনাকে আমি ফোন দিই যে ভাই কি হয়েছে, তখন উনি বললো যে উনি মরছে আধা ঘন্টা আগে, আধা ঘন্টা মারা যাওয়ার পরে আমি আধা ঘন্টা এখানে মানে কাগজপত্র দিলাম, তারপর তুলে নিয়ে আমি নিজে তুলে দিয়ে আসছি। কথা বলবে মানে ওই যে সাপটা আমাকে তুলে দিছিল, তখন তো আমি এবার পুরো মানে আতঙ্কের মধ্যে পড়ে গেছি। খুবই আমার কথাকে বিশ্বাস করেন, আমি ছবি দেখালাম যে উনি দেখেন এরকম এরকম, তখন আমি কি বলবো, কিছু বলার মতো নাই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। শুনেন, তারপরে আমি যখন আমার ঘটনা শেষ হয় হয়েছে ভাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যখন আবার ওই তখন আমি দেখি যে সন্ধ্যা আবার মানে ওই সারাদিন তো আমি অজ্ঞান ছিলাম, সন্ধ্যা হয়ে গেছে, তখন আমি ওদেরকে বলি যে দেখেন আমরা তো চলে যেতে হবে, আমাকে মানে কোনো মতে আমাকে গাড়িতে নিয়ে দেন আমাকে, মানে আমি হেঁটে আমার মতো অবস্থা ছিল না। তো আমি গাড়ির কাছে আসি, এসে গাড়িতে উঠি, ওঠার পরে দেখি আমার হেডলাইট জ্বলতেছে না। ওইখানে আমি আবার মানে কাজ করবার জন্য গাড়ি থেকে মানে হেডলাইট ছাড়াই গাড়ি হেডলাইট আনছি অনেক দূর পর্যন্ত। আনার পর দিনও আমি দেখছি যে আমি যখন ওই গাড়ি হেডলাইট ঠিক করলাম, ঠিক করে আমি আরো কিছু দূর আসছি, আসার পরে দেখি হঠাৎ করে যে লোকটাকে আমি ওই যে দেখছি ডেড বডি, যে লোকটা আমার সাথে কথা বলছে, সেই লোকটাই আমার থেকে মনে করেন 10-15 হাত দূরে দাঁড়িয়ে রয়েছে। অনেকগুলি মানুষ সেখানে দাঁড়িয়ে রয়েছে। আমি সেটা থেকে স্টারিং অবস্থায় মানে আমার কাছে কি বলবো, আমি একটা মানে চিৎকার দিয়ে তখন সেখানেই অজ্ঞান হয়নি, আমি মানে একটা কি বলবো ভাই, মানে আমি অন্য একটা মাইন্ডে পড়ে গেছি যে কি দেখতেছি আমি তা। আমি তখন এখানে ব্রেক করার পরে দেখি যে আসলে মানে উনি দাঁড়িয়েছে, এখনো দাঁড়িয়ে আছে, সবাই আমার দিকে আসতেছে, মানে হরন বাজতেছে, তো হরনের চাপ করছে, সবাই আমার দিকে আসতেছে, কিন্তু ওই লোকটা এখানে দাঁড়িয়ে রয়েছে। আর হঠাৎ করে দেখি ওই নাই। তখন আমি ইসলাম এই করার জন্য আমাকে ওরা বলছে ঠিক আছে তুমি যেখানে গেছিলা, ওরা আমার কথা বিশ্বাস করছে যে ঠিক আছে দেখো এরকম হতে পারে। আর ওই বাড়িটা হচ্ছে ওরা সবাই ডাকে পাগলার বাড়ি বলে ওই এলাকার। আচ্ছা, ওই এলাকার ওই বাড়িটা ভয়ঙ্কর, সবাই জানে, মানে ওই বাড়িতে কেউ কিছু মনে করেন রাত্রেবেলা বাজা শুধু মিরান মাছ বা এরকম করে তাহলে নাকি অনেক প্রবলেম হতো। ওকে ওকে, এই ছিল আপনার ঘটনা, তাই তো? হ্যাঁ ভাই, ছিল আমার। থ্যাংক ইউ সো মাচ। আপনারা শুনলেন যে আকাশ কেন আর অ্যাম্বুলেন্স চালান না, তারা কখনো লাশের মুখ দেখেন না। এবং এই ঘটনাটা আমাদেরকে এরকম টাইপের একটা ঘটনা বেশ আগে আমরা কিন্তু পেয়েছিলাম যে ব্যক্তি কোন একজন বলেছিলেন যে ব্যক্তি কিনা অ্যাম্বুলেন্সটা ঠিক করে সেই ব্যক্তি পরে দেখা যায় যে বাসায় দেখা যায় যে তিনি ডেড বডি মানে কফিনে তিনি শুয়ে আছেন। তো এটা যখন অন্য কেউ বলেন তখন হয়তো আমাদের বিশ্বাস করতে একটু কষ্ট হতে পারে, কিন্তু যিনি বলছেন তিনি নিজে একজন ড্রাইভার, তিনি নিজে অ্যাম্বুলেন্স চালাতেন। এবং আমি ভুল বশত গত এপিসোডে তার কোম্পানির নামও বলে দিয়েছিলাম, এবং সেজন্য তিনি মানে তখনই বলেছিলেন যেটা বলাটা ঠিক হয় না, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। এবং এখন তিনি তিনি এখন প্রাইভেট কার চালান শুধুমাত্র এই একটা জিনিস, তার জীবনের পুরো ঘটনাটা আপনার নিশ্চয়ই মনে আছে আগের এপিসোডে তিনি কি বলেছিলেন, সেই চার্চের ভেতরে গিয়ে সেই মহিলার সাথে সেই জার্নিটা। এবং তারপরেও তিনি কিন্তু সাহসিকতা দেখিয়েছেন, তারপরেও তিনি আবারও অ্যাম্বুলেন্সের চালানোর সেই পেশা তিনি আবারও গ্রহণ করেন, আবারও তিনি চালানোর চেষ্টা করেন। বাট খুব সুবিধাজনক অভিজ্ঞতা ছিল না পরেরটাও। এবং পরেরটাতে যে ভদ্রলোক এসে তাকে সবকিছু ঠিকঠাক করলো, যে ভদ্রলোক চাইলো যে বললেন যে লাশ নিয়ে যেতে হবে, গিয়ে দেখলেন যে সেই ভদ্রলোকে শুয়ে আছে লাশ হয়ে। এটা 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 কি একটা অদ্ভুত ব্যাপার না? এটা খুব একটা অদ্ভুত ব্যাপার যে আপনার কাছে কোনো একটা কারণে কেউ একজন হয়তো সে সাহায্য চাইলো, বা আপনার সাথে কোনো একজন হয়তো আপনাকে দাওয়াত দিল, গিয়ে দেখলেন যে সেই ব্যক্তিটা তার অনেক আগে থেকে মৃত অবস্থায় আছে। এই ব্যাপারটা যিনি এক্সপেরিয়েন্স না করেছেন, যিনি চোখের সামনে না দেখেছেন, তার পক্ষে বোঝাটা কতটা কষ্টকর হতে পারে আমি নিজে বুঝতে পারছি। আমি ঠিক মানে ওই জায়গাটাতে যেতে পারছি না, কিন্তু আমি এটুকু বুঝতে পারছি যে আকাশের কিরকম লেগেছিল, কিছুটা হলেও আন্দাজ করতে পারছি। এই আন্দাজ করে যতটুকু ভয় পাচ্ছি, আকাশ কতটুকু ভয় পেয়েছিল সেই ব্যাপারে মানে সেই প্রসঙ্গ তো মানে একেবারে অন্যরকম একটা ব্যাপার। আমি দেখতে পাচ্ছি আমাদেরকে অনেকে SMS করছেন। লিমন শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে SMS, মিরপুরের কাছাকাছি থেকে SMS করেছেন তিনি। এছাড়া আমাদেরকে বাবু SMS করেছেন নরসিংহ থেকে, তানজিম আমাদের SMS করেছেন আদিব নেক্সট আউটডোর শো সম্পর্কে জানতে চাচ্ছেন। গোলাম রাবি আবারও SMS করেছেন। সিদ্দিক খান আমাদের SMS করেছেন লিসা চরম স্টোরি অনেক ভয় লাগছে তাই জানিয়েছেন। এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি সুজন SMS করেছেন আমাদেরকে, তানজাম SMS করেছেন আমাদেরকে সিলেট থেকে দেখতে পাচ্ছি। এছাড়াও
মাসুম আমাদের সাভার থেকে এসএমএস করছেন আমাদেরকে দেখতে পাচ্ছি বুখারি, এবং তার কাছে অনেক বেশি ভয় লাগছে। এছাড়াও আমাদেরকে এসএমএস করছেন দেখতে পাচ্ছি বিজয় সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করুন ফুর্তি FORT ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। বড় পর দুটো লম্বা স্টোরি, একটা ছোট্ট ব্রেক তো নিতেই হবে কারণ আবার শেষ হয়ে যাচ্ছে, এবং এই ব্রেকের পরে আবারও ফিরে আসছি। এখনই কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় এক্স্যাক্টলি রাত 12:58 শুনছেন সব সময় রেডিও ফুর্তি। আমি রাস্তাল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং একটার পর একটা দারুণ দারুণ ঘটনা শুনছি আমরা। আমি দেখতে পাচ্ছি যে ফেসবুকে আপনারা লিখছেন, এবং ফার্স্ট ঘটনাটা অনেক ভালো লেগেছে। সাজিদ আমাদের লিখেছেন, এছাড়া আমাদের লিখেছেন দারুণ হচ্ছে ঝিনাইদহ থেকে দোলন। এছাড়া আমাদের এখানে লিখেছেন যে ভাই আমি আপনাদের নিউ ফ্রেন্ড, লিখেছেন শুভ রয় এক্স ডি সুজন আমাদের এখানে লিখেছেন, এবং আমাদেরকে তিনি বলছেন যে ভালো হিস্ট্রি থাকলে শোনাবেন। হিস্ট্রি আমরা এখানে ঘটনা শুনছি। আচ্ছা ওকে, আমাদেরকে ছাড়াও দেখতে পাচ্ছি হৃদয় শিকদার বাড্ডা থেকে লিখেছেন, যেটা তার ফার্স্ট কমেন্ট। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি আহমদ আবির লিখেছেন যে স্টোরিগুলো তার কাছে ভালো লাগছে, মজা লাগছে, এবং অতটা ভয়ের যদিও তার কাছে লাগছে না। আমাদেরকে ছাড়াও জাফির তানজিম লিখেছেন হোপফুলি হরেবল হবে। আমাদের তার মানে আপনি মনে হয় এই মুহূর্তে আমাদেরকে জয়েন করলেন। হ্যাঁ, 2 মিনিট আগে আপনি কমেন্টটা করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি যে ভয় লাগছে লিখেছেন মায়ুদ্দিন। এছাড়াও আমাদেরকে আরো অনেকে এখানে লিখছেন, এবং আমি দেখতে পাচ্ছি যে আলম তাপাদার, এছাড়া আমাদের এখানে শারাফ ইবনে আধি সহ আরো অনেকেই এখানে কমেন্ট করছেন। তো আপনি যদি কমেন্ট করতে চান চলে যান www.facebook.com/radio.furti, অথবা যেতে পারেন www.facebook.com/bhutafm.russell। এছাড়া এসএমএস করতে পারেন আমাদেরকে। এসএমএস করতে হলে যেটা করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আর আপনারা যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, আমাদের ঘটনা পাঠানোর অ্যাড্রেস হচ্ছে bhutafm@radiofurti.fm, which is BHWTFM@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া আপনার সেরা ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে আবারও, এবং তার আসলে আরো অনেক ঘটনা রয়েছে ওই বাসাটায়। আপনি বলছিলেন পল্টনে আপনাদের যে বাসাটা, সেই বাসাটা এতদিন পর্যন্ত, এই যে এত বয়স হয়েছে, ঢাকা শহরে আমরা দেখি যে বাসা একটু পুরনো হয়ে গেলে সেই বাসাগুলো বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানির কাছে মানুষজন দিয়ে দেন, এবং তারপরে সেগুলো সব অ্যাপার্টমেন্ট হয়ে যায়। আপনাদের কখনো ইচ্ছা করেনি যে বাসাটা এরকম হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সবসময় এটা এখন আরো বলতে পারেন 96-এই আমরা প্রথম এটা নিয়ে চেষ্টা করেছিলাম যেখানে যেন একটা ডেভেলপ করা যায়, কিন্তু কি আমরা জানি না, এরকম বহুবার হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, তারপরও কেন জানি হয় না। এবং আপনি বলছিলেন যে কেউ হয়তো চায় না যে এই বাসাটা, মনে হয় আপনার তাই মনে হয়? আমাদের হয়েছে বলতে পারেন যেটা MOU বলি আমরা, তারপরে তারা বোর্ডও লাগিয়ে দিয়েছে যে নির্মাণ কাজ শুরু হবে, এরকম হবে, এরকম পর্যায় থেকেও আমরা ব্যাক করে এসেছি, তারপরেও হয় না। তারপরেও আপনার এটা হয় না। আমি জানি না এখন আমাদের এই বাসাতে যারা আছেন তারাই চান না কিনা। আচ্ছা, আপনি তো অতিথির কথা বলছিলেন যে অতিথিরাও আপনাদের বাসায় যদি যান তারাও বিভিন্ন ধরনের ভয়ঙ্কর এক্সপেরিয়েন্স নিয়েই ফেরেন। আপনার সেই অতিথির ঘটনা? হ্যাঁ, এরকম একটা ইমিডিয়েটলি একটা ঘটনা বলতে পারি। এটা ভয়ঙ্কর হবে কিনা আমি জানি না, মানে তাদের অভিজ্ঞতাটা বলছি, তারা কিরকম ভাব মানে কিরকম একটা সম্মুখীন হয়েছেন সেটাই বলছি। আমি প্রথমে বলেছি যে আমাদের বাড়িটা 3 তলায়, বিভিন্ন তলায় বিভিন্ন জন থাকতেন। তো আমার দাদা আর দাদি থাকতেন দোতলায়। আচ্ছা, দোতলায় একটা রুমে থাকতেন তারা। তো আমার একটা রিলেটিভ এসেছিলেন ঢাকাতে একটা কাজে, তো তাকে ওখানে শুতে দেওয়া হয়েছিল। আচ্ছা, যে তুমি 2 দিনের জন্য এসছে, ও একটা কাজ ছেড়ে চলে যাবে। বললাম ঠিক আছে, তুমি এখানে থাকো। তো আমি একটু বাইরে বলে রাখি, তো দোতলায় বর্তমানে থাকেন আমার এক চাচা আর চাচি। জি। তো ওনারাই বলেছেন যে তুমি এখানে আজকে থাকো রাতে। তো অনেক রাত তখন। আচ্ছা, আমার পাশের ঘরে আমার চাচাতো ভাইরাও শুয়ে আছে। জি। হঠাৎ তো চিৎকার দিয়ে উঠলো,
কি ব্যাপার, তুমি চিৎকারে দৌড়ে চলে এসছে, আমি ওখানে শুভ না। আচ্ছা, কি কারণ? তো বলে যে আমার ঠিক ঘুম আসেনি, আমি একটু এদিক ওদিক ফিরছি, কারণ স্বভাবতই নতুন একটা জায়গা চেঞ্জ হয়েছে হয়তোবা। তো বললো যে আমি, আর ওই রুমটা অন্ধকার, পাশের রুমে লাইট জ্বলছে, আমার চাচতো ভাইরা যে ঘরে শুয়ে আছে ওই ঘরে লাইট জ্বলছিল। ও ঘরে শুয়ে থেকে বলছে একটু আলো আঁধারি, কে একজন এসে হাত দিয়ে মশারিটা তুললো। আচ্ছা, তো মনে করতে হয়তো আমার কোনো চাচতো ভাইতে হয়তো ওর কাছে শুবে, এই জন্য বোধহয় গেছে। তো ওই তাকিয়ে আছে একদিনে, তারপরে একটু পরে দেখে মশারিটা তুলে একজন মহিলা ভিতরে মাথা ঢুকিয়ে তো ওর দিকে তাকিয়ে আছে। ও দেখে মানে চিৎকার দিয়ে উঠে এসছে, বলে ওটা আপনার দাদি। আচ্ছা, আমার দাদি তাকে দেখছে যে ওখানে তার রুমে এটা কে শুয়ে আছে। তাহলে তুমি আমার দাদিকে চিনলে কি হবে? তো বলে যে আমার দাদির ছবি দেখেছি, ওই ঘরে দাদিটার ছবিও আছে পাশের ঘরে। বলে যে এই মহিলাকে আমি দেখেছি ওখানে, উনি আমার দাদির ছবি ওখানে ছিল। অর্থাৎ এটাই বুঝতে পারলাম যে আমার দাদা বা দাদি তারা বাইরের কেউ তার রুমে থাকুক বা তার ঘরে শুক, এটা হয়তো বা তারা মনে হয় পছন্দ করেন। আচ্ছা, আপনি জিনিসটা একটু উপলব্ধি করেন, আপনি শুয়ে আছেন, ঘুমাচ্ছেন বা একটু তন্দ্রা ভাব, একটা হাত দিয়ে আছে মশারিটা তুলে একজন একটা মাথা ঢুকিয়ে দিল মশারির ভিতরে, তাকে দেখছে ভালো করে। আপনি একটু অনুভব করে দেখেন তখন আপনার সিচুয়েশন কেমন লাগবে। হ্যাঁ, সেটাই। এবং এটা আপনার মানে অতিথিরাও এই বাসা থেকে কোনো সময় মানে এরকম ভাবে মানে কি বলবো যে কোনো অভিজ্ঞতা না নিয়ে ফিরে যান না। আচ্ছা, আরেকটা জিনিস খুব আমার কাছে অবাক লেগেছে, সেই জিনিসটা হচ্ছে যে আপনি বলছিলেন যে কোনো একটা দিন আপনাদের বাসার ছাদের উপরে আপনারা অদ্ভুত কিছু জিনিস দেখতে পেয়েছিলেন। একটু বলেন তো, মানে এটা আমরা শুনি যে অনেক সময় শুনি যে সাদা কাপড় পরা মহিলা দেখা যায়, আমরা শুনি যে অনেক সময় কালো ধরনের কোনো অবয়ব দেখা যায়, আমরা অনেক কিছু শুনি, কিন্তু আপনি দেখেছিলেন একদম ডিফারেন্ট একটা জিনিস। কি দেখেছিলেন বলেন তো আমাকে একটু। ওটা কিন্তু আমি রাতে দেখিনি, দিনের বেলায় দেখেছেন। দিনের বেলা সেটা আরো অদ্ভুত ব্যাপার। জি, এটা আমরা রাতে যেটা উপলব্ধি করি, অনেক রাতে, এটা প্রতিদিন ঘটে না, মাঝে মধ্যে হয় যে ছাদের উপরে কেউ দৌড়াদৌড়ি করছে। জি, এটা প্রায় সময় আমরা বুঝতে পারি। তারপরে আপনার অনেকে শখবশত মেয়েরা পায়ে এটা কি বলে নুপুর পড়েন। জি, তা হাঁটলে একটা সুন্দর আওয়াজ হয়তো, জি, এই আওয়াজটা পরিষ্কার আসে। এটা এখনো আসে প্রতিদিন, মানে সবাই পায় এটা, মাঝে মধ্যে এই জিনিসটা পাওয়া যায়। তারপরে আরেকটা জিনিস আপনি অনুভব করবেন, সেটা হচ্ছে খুব সুন্দর একটা স্মাইল, গন্ধ আসে, যেটা ডিফারেন্ট। আমরা যে পারফিউমটি ইউজ করে তা আমার তো জানা আছে, জি, কিন্তু এটা একদম ডিফারেন্ট। এটা আপনাদের বাসার কেউ ইউজ করেন না, কেউ ইউজ করে না। জি, তো এরকম বা প্রায় অনেক কিছুই মানে আমরা উপলব্ধি করি বা অনুভব, যেটাই বলেন। তা আমি কয়েকদিন, এটা আপনার কয়েক মাস আগেকার ঘটনা, আমি সকালে উঠে ছাদে গেছি, যে আমি নিজেই হতভম্ব হয়ে গেছি। পুরো ছাদ বাগান বিলাস যে ফুল, এবং পিঙ্ক কালারের, যেটা মানে একটু একদম হালকা পিঙ্ক না, একটু গাঢ় যে পিঙ্ক, যেটা পুরা ছাদ ভর্তি এই ফুল। আচ্ছা, আমি মনে করলাম হয়তো পাশে কোনো বিল্ডিং কারণ ইয়ে থেকে, আমি এদিক ওদিক তাকালাম না, কারো বাসাতে তো এরকম ধরনের গাছ নাই। আর আমাদের তো সব দিকে তো অফিস, গাছ তো থাকার কথা না। আর আপনি নিজেও বুঝতে পারছেন যে একটা ছাদ ভর্তি ফুল থাকলে কি পরিমাণ ফুল থাকতে হবে। তা আমি আবার সঙ্গে সঙ্গে আমার ওয়াইফকে ডাকলাম যে দেখো ছাদের উপরে এটা কি, দেখে ও দেখলো পুরো ছাদ আপনার বাগান বিলাস ফুল দিয়ে ভর্তি ছিল। মানে এটা আপনাদের বাসায় তো নাই, আশেপাশেও কোথাও নাই, এবং এটা আপনারা একদিনই দেখেছেন? একদিন। আগের রাতের বেলা ঝড় হয়েছিল এরকম কিছু? এটা একদিন বললে ভুল, তার আবার 10-12 দিন পরে একবার দেখেছিলাম, তবে ওই পরিমাণ ছিল না, তখন ছাদই ছিল কিন্তু একটু হালকা, অতটা ছিল না। ওটা যখন পুরো ছাদ ভর্তি ছিল, একদম মনে হয় যে একদম পুরোটা বোধহয় আপনার কোন অনুষ্ঠানের মধ্যে যেমন সুন্দর করে সাজানো হয়, ঠিক ওইভাবে মানে একদম সাজানো ছিল।
আর তারপরে যেটা দেখেছিলাম সেটা ছিল, কিন্তু তার পরিমাণটা কম ছিল। আপনার স্ত্রী আপনার সঙ্গে আছেন এবং উনিও ওই বাসায় কিছু কিছু জিনিস দেখেছেন। আর একটু যদি উনিও যদি একটু বলতেন যে কি আপনি এই বাসায় থেকে আপনি কি দেখতেন আসলে ম্যাক্সিমাম সময়? আমি আসলে দেখতাম, আপনার নামটা সবাইকে একটু জানাবেন। আমার নাম নাহিদ রেজা, জি। আমি মিসেস মাসুদ। তা আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে পুরনো বাড়ি তো, তা রান্নাঘর থেকে আমার খাওয়ার টেবিলটা বেশি দূরত্ব না, এক বারান্দা আছে, ওটাকে আমরা লাল বারান্দা বলি, মানে আগে থেকে সবাই বলে আসছে, আমিও বলি। তা আমি যখন রান্নাঘর থেকে খাওয়ার টেবিলের দিকে যাচ্ছি, তখন আমি একটা হিন্দু লোককে যেতে দেখেছি, ধুতি পরা, কিন্তু তার মুখটা আমি দেখি নাই। আচ্ছা, আপনি বলছেন যে আপনি বুকের নিচের অংশটুকু আমি দেখেছি, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে সে হেঁটে যাচ্ছে, এরকম আমি সময় এটা হবে, এটা ঠিক দুপুরের দিকে। তা এটা আমি অনেকবার দেখার পরে আমি আমার হাজবেন্ডকে বলি, আমার মুরব্বীদেরকে বলি, তারপরে যাই হোক সবাই দোয়াটা পড়তে বলে। তার কিছুদিন পরে আমাদের পুরানো বাড়িতে আমাদের ওয়াশরুমটা হচ্ছে উপরে, চারতলায়। তা আমি ওয়াশরুমে যাওয়ার জন্য চারতলায় যাচ্ছি, ওখানে ওই চারতলায় আমাদের একটা চিলিকোঠার রুম, ওখানে সোফা টোফা দেওয়া আছে। তা আমি ওই রুমের ভিতর দিয়ে ওয়াশরুমে যেতে হয়। তা আমি যখন ওই রুমের ভিতরে গেলাম, বেতের সোফার উপরে একটা লোক বসে, আমি সেটাও মানে তার মুখটা দেখতে পাইনি, সে পাটা তুলে বসে আছে। বসে আছে, মানে তার লুঙ্গিটা পরা। সে জাস্ট আমাকে দেখে মনে হলো যে সে নামিয়ে দিল, কিন্তু ওই অবস্থায় আমি দেখে এক চিৎকার দিয়ে নিচে চলে আসছি। তারপর দোতলা থেকে পাশে থেকে আমার চাচি শাশুড়ি ওনারা আসলো, কি হলো বললাম, তারপরে ওনারা জাস্ট আমাকে সান্ত্বনা দিল। মানে এই যে আপনার এই যে নুপুরের শব্দ, এগুলো কি আপনিও শুনতে পান? হ্যাঁ, আমিও শুনতে। ইভেন আমি কিন্তু অনেক ভয় পাই, আমি একা ঘরে থাকতে পারি না ওই বাড়িতে। ইভেন রান্না করতে গেলেও আপনার পেছনে যদি কেউ দাঁড়িয়ে থাকে একটা অনুভব করা যায়, আমি সেটাও অনুভব করতে পারি যে ওই বাড়িতে মানে একটা কিছু আছে। হ্যাঁ, উনিও বলছিলেন এই বাসাটার একটা সমস্যা একটা এটা যে সবসময় কোন আরো একজনের আর একটা কিছুর মানে অস্তিত্ব না। যেমন আমি আরেকটা কথা বলি রাস্তা ভাই, সেটা হচ্ছে আমার বড় বোন বেড়াতে এসেছিল। আমার বড় বোন আর ওর ননদ এসেছিল আমাদের বাসায় বেড়াতে। ওরা উপরের ঘরে থাকতে দিলাম, আমরা 3 তলায়, ওরা 4 তলায় থাকলো। তা ওরা রাত্রিবেলা গল্প করছে, আমরা শুয়ে পড়ছি। ও হঠাৎ করে দেখলো মানে আমার হাজবেন্ডের মতো কে ওদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, ছাদের উপরে চলে গেল। তখন ওরা ভাবছে হয়তো যে মাসুদই গেল। ঠিক 2 মিনিট পরে মাসুদ মানে নিচ থেকে উপরে উঠলো, কি মানে আমার বড় বোনের নাম মিতাপ, আপনি কি করছেন তারপরে তো আমার বড় বোন চিৎকার, তুমি না এই মাত্র আসলো, বলে কি না আমি তো আসি নাই, আমি তো মানে এই মাত্র নিচ থেকে আসলো, আমি করলাম। তারপরে ছাদের উপরে যাওয়া হলো, গিয়ে দেখলাম না, কেউ নাই। এইরকম ধরনের ঘটনা মানে অহরহই এই বাসাটায় ঘটে এবং এটা আমাদের দেখতে ইচ্ছা করছে এবং আমরা কোনো একদিন হয়তো সেই বাসায় গিয়ে একটা এপিসোডও করে ফেলবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের দুইজনকেই। আমরা সময় পেলে আবারও আপনাদের কাছে ফিরে আসতে চাই, কারণ আপনাদের বাসার ঘটনা দিয়ে একটা এপিসোড করা যায়, এত প্রচুর ঘটনা, এত বেশি পরিমাণে ঘটনা রয়েছে। আমার কাছে আরো একটা ঘটনা রয়েছে, যে ঘটনাটা আমি আসলে এখন পড়ে শোনাতে চাই এবং এই ঘটনাটা আসলে বেসিক্যালি যেটা যিনি পাঠিয়েছেন তার সম্পর্কে আমি অলরেডি ফেসবুকে একটা পোস্ট দিয়েছি, আপনারা সবাই দেখেছেন নিশ্চয়ই, www.facebook.com/bhutfm.russell। এখানে গিয়ে আপনি দেখতেই পাবেন যে একটা ছবি দেয়া আছে এবং সেই ছবিটার ডেসক্রিপশন রয়েছে, এবং যারা ছবিটা দেখেননি বা যারা সেই পেজে এখনো যাননি তাদের সুবিধার্থে আমি একটু পড়ে দেই যে কি লেখা ছিল সেখানে। এবং সেটা ছিল এরকম যে ছবির এই ফুটফুটে মেয়েটির নাম মনা এবং শুভঙ্করের বড় আদরের বোন। বাকিটুকু আমি বলবো না, বাকিটুকু গল্পে বলবো, যে ঘটনাটা রয়েছে সেই ঘটনায় বলবো, কারণ বাকিটা বললে পুরো ঘটনাটাই এখন মানে আপনাদের কাছে অন্যরকম লাগতে পারে। যাই হোক, যিনি লিখছেন ঠিক যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবে পড়ছি এবং তিনি লিখেছেন যে ভূত এফএমের সমস্ত শ্রোতা বন্ধুকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন এবং তারপরে বলছেন আমি শুভঙ্কর, এবং তার বাসা যেখানে সেটার ঠিকানা দিয়েছেন তিনি জলঙ্গি, মুর্শিদাবাদ, ভারতের বাসিন্দা তিনি। এবং তিনি বলেছেন আমার একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই।
ঘটনাটা 21/12/2014 তারিখের। বুঝতেই পারছেন যে এটা বেশি পুরাতন নয়, এই তো কিছুদিন আগে গেছে এটা। এবং আমি সেদিন দমদম কলকাতায় ছিলাম। আমি বিটেকে CSE নিয়ে 2014-তে পাশ করার পর একটা আমি IISWBM এ ফায়ার ম্যানেজমেন্ট পড়তে কলকাতায় আসি। আরো একবার বলছি, ফায়ার ম্যানেজমেন্ট পড়তে কলকাতায় আসেন তিনি। সেদিন 21/12/2014 রবিবার। সেদিন আমি আমার মেসে যথারীতি 7টায় ঘুম থেকে উঠি। তারপর সকাল 8টা আমাদের মেসের কাকা চা দিতে আসে। আমি ফ্রেশ হবার পরে চা নিয়ে খেতে থাকি, কিন্তু জানি না কেন, কি কারণে যেন আমার হাত থেকে চায়ের কাপ পড়ে যায়, সেটা ভেঙে যায়। আমি ভাবি রাত্রি জেগে পড়াশোনা করার জন্য শরীর দুর্বল, আর তা বলা ভালো যে 22/12/2014 তারিখে আমার ফাইনাল পরীক্ষা ছিল, তাই কিছু না ভেবে আবার পড়তে বসি। সকাল 12টা স্নান ও খাওয়া সেরে নিলাম, কিন্তু সেদিন আমি কেমন যেন ফিল করছিলাম। দুপুর 2টা এক বন্ধু ও একজন ফায়ার ডিপার্টমেন্টের অফিসার আসেন আমাদের মেসে। তারাও আমার সঙ্গে ফায়ার ম্যানেজমেন্ট পড়েন। ওনারা একটি বিষয় বুঝতে এসেছিলেন। সব ঠিকঠাক হওয়া সত্ত্বেও আমার বুকের ভেতরে কেমন যেন জোরে জোরে হার্টবিট হচ্ছিল। বিকাল 5টা এবং কাছে একটা চায়ের দোকানে চা খেতে গেলাম, কিন্তু আবার সকালের ঘটনার পুনরাবৃত্তি হলো। আমার চায়ের কাপ পড়ে গেল। কিছু মনে না করে ভাবলাম হয়তো কাল পরীক্ষা, সেই জন্যই টেনশনে এরকম হচ্ছে। রাত 10টা যখন আমার বন্ধু ও ফায়ার ডিপার্টমেন্টের অফিসার বললেন, চলো আজ বিরিয়ানি খাই, রাত 10টা বেজে গেছে, এখন তো আর মেসে খাবার পাওয়া যাবে না। আমি বললাম ঠিক আছে। রাত 10:30 বিরিয়ানি খেতে গিয়ে হায়দ্রাবাদি রেস্টুরেন্টে আমার হাত থেকে কাচের গ্লাসটা পড়ে ভেঙে যায়। তবুও আমি কিছু মনে করিনি। স্বাভাবিকভাবেই বিল মিটিয়ে আমি চলে আসি মেসে। কিছু পড়ার পর আমি ঘুমোতে যাই। আমার রুমের ভেতরে আরো 2জন রুমমেট একটু ইয়ার্কি ফাজলামো করছিল। রাত 11:30 নাগাদ আমার চোখে জল আসতে শুরু করে। মনে হচ্ছিল যেন আমি কাঁদছি। মেসের বন্ধুরা ইয়ার্কি মেরে বলে, কিরে কেউ দুঃখ দিয়েছে? কিন্তু চোখে জল পড়া বাড়তেই লাগলো। এবার সত্যি সত্যি বন্ধুরা ভাবলো আমি সত্যি করেই কাঁদছি। এবার বন্ধুরা আমাকে বলল, শুভ তুই কি সত্যি কাঁদছিস? আমি বললাম না। এর একটু পরে চোখে জল পড়া বন্ধ হলো। বন্ধুরা বলল, কাল পরীক্ষার পর কলকাতা মেডিকেল কলেজে চোখটা দেখিয়ে নিস। আমি বললাম ওকে, দেখিয়ে নেব। একটু পর রাত 12:30 দিকে হঠাৎ আমার গায়ে মনে হচ্ছিল কেউ আগুন দিয়ে দিচ্ছে। এরপর আমি বিছানা থেকে উঠে পড়ি। মেসের ছেলেরা বলে, কিরে উঠলি কেন? আমি বললাম কি জানি, আমার গায়ে যেন আগুন জ্বলছে। মেসের পাশের রুমের ছেলেরাও আসলো আমার কাছে। আমি বললাম আমি আর থাকতে পারছি না। ওই ঠান্ডা দিনে আমি জলের বোতল গায়ে দিয়ে দিলাম এবং ঠান্ডা করার জন্য। একটু পরে গা ঠান্ডা হলো, কিন্তু গা জ্বলতেই থাকলো। আমি কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়লাম। এরপর আমি আমার ট্যাবে কিছু ধর্মীয় শ্লোক ছিল তা শুনতে লাগলাম। সবাই শুয়ে পড়লো। আমি এইসবের কারণে না খুঁজে একটু ঘুমানোর চেষ্টা করলাম। রাত 1:20 দিকে আমার মোবাইলে ফোন এলো। আমার গ্রামের বাড়ির পাশের বাড়ির একটা ছেলে ফোন করেছে। আমি ভাবলাম এত রাত্রে কি ব্যাপার, ফোন করেছে কেন? ফোন রিসিভ করতে শুনলাম সেই ছেলেটা বলছে, শুভদা তোদের বাড়িতে কি হয়েছে জানিস? আমি বললাম না। সেই ছেলেটা তখন বলল, একটু আগে মনা দিদি অর্থাৎ আমার বোন গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করতে গিয়েছিল। ওকে এখন হাসপাতালে নিয়ে যাচ্ছে। পরে আমার বোনকে কলকাতায় আনা হয়। তখন আমি আমার বোনকে জিজ্ঞেস করি, কিরে এরকম করলি কেন? সে উত্তর দিল, আমি নিজেই কাজ করিনি, কি করে হলো আমি বুঝতেও পারছি না। আরো একটা কথা, সেদিন আমার সঙ্গে যা ঘটেছিল ঠিক এই একই রকম ঘটনা আমার বোনের সাথেও ঘটেছিল। খালি ও যখন গায়ে আগুন দেয় তখন ঠিক সেই সময় কলকাতায় আমার গায়ে আগুন জ্বলছিল। অর্থাৎ যে সময় বোনের গায়ে আগুন জ্বলছিল সেই সময় আগুনের তাপ বা ওই যে জ্বালাটা সেটা এই যিনি ঘটনা পাঠিয়েছেন তার গায়ে হচ্ছিল। আরো একটা কথা, আমার বোন যতদিন বেঁচে ছিল ঠিক ততদিন আমার গায়ে জ্বলন কমেনি। আমার বোন মনা 29/12/2014 তারিখে আমাদের ছেড়ে চলে যায়। পরে বোনের ঘর থেকে পাড়ার ছেলেরা 2টি ছবি উদ্ধার করে, একটি জবা ফুল আর কিছু সিঁদুরও পায়। তারা এইগুলো আমাকে দেখিয়ে পদ্মা নদীতে ফেলে দিয়েছিল। এরপর অনেক মানুষ আমাদের বাড়িতে আসেন সমবেদনা জানাতে। এইরকম এক মৌলবী আমাদের বাড়িতে আসেন। উনি বলেন যে আমার বোনকে নাকি ব্ল্যাক ম্যাজিক করে মারা হয়েছে।
আমি আগে কখনো অলৌকিক জিনিস বিশ্বাস করতাম না, এখন বোনের মৃত্যুর পর তা করি। বোনের এই ঘটনার পর আমি এখন বাড়িতেই থাকি। বোনকে আজও আমরা খুব মিস করি। তবে বিজ্ঞান আমাদের এই ঘটনাকে কি দিয়ে ব্যাখ্যা করবেন জানি না। তবে সত্যি যে অলৌকিক ব্যাপার বলে কিছু আছে তা আজ বুঝতে পারলাম। এটা বাস্তব ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার বোনের নামটা ব্যবহার করবেন না, পরে আবার উনি আমার জানিয়েছেন সেই নামটার জন্য আমি ব্যবহার করলাম। এবং তিনি প্রার্থনা করতে বলেছেন ঈশ্বরের কাছে তার বোনের জন্য। আমরা প্রার্থনা করি তার বোনের আত্মা শান্তি পাক। আমরা আবারও একটা বিরতিতে যাব এবং বিরতিতে আমাদের যেতে হবে। তার আগে কিছু SMS করে ফেলতে চাই। আমাদেরকে SMS করেছেন, দেখতে পাচ্ছি জন কবির, আজকে ভূত ফ্যামিলি স্টোরি অসম, রাসেল ভাই সুমন সিলেট থেকে আমাদের SMS করেছেন। আমাদেরকে দেখতে পাচ্ছি পূরবী, এবং তিনি বলছেন খুব ভয় লাগছে। এছাড়াও বিলাস আমাদের SMS করেছেন, পলিন ময়মনসিং থেকে SMS করেছেন, থার্ড স্টোরিটা অসম। তানজাম আমাদের SMS করেছেন নাজমুল রংপুর থেকে। এছাড়াও সুমন আমাদের SMS করেছেন আমাদেরকে আরজে রোকন। এছাড়াও SMS করেছেন বাপ্পি সাভার থেকে। এছাড়া আমাদের SMS করেছেন শাওন গাজীপুর থেকে। আমাদের আলতাফ মিরপুর 6 থেকে SMS করেছেন। এছাড়াও আরো অনেকেই আমাদের SMS করেছেন। রাজীব আমাদের SMS করেছেন রুবেল SMS করেছেন, রকি সহ আরো অনেকে। আপনারা যদি SMS করতে চান, মোবাইলের মেসেজ এখানে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে করে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm। আমাদের ফেসবুকের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio.furti এবং www.facebook.com/bhutfm.russell। একটা ছোট্ট বিরতি এবং তারপর একটা অডিও ক্লিপ রয়েছে আমাদের, সেটার পরে আমরা আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন। Stay tuned to Radio Furti and don't stop the Furti. The night comes alive with Ram. হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক ওরফে তুহিন। আমি বর্তমানে মালয়েশিয়াতে পেনাং বিভাগে থাকি, এখানে একটা ট্যুর গাইডের কাজ করি। তো ঘটনা শুরু করার আগে আপনাকে বলতে চাই, এটা কোনো গল্প বা কাহিনী না, এটা সত্যি ঘটনা, আমাদের গ্রামে ঘটে যাওয়া একটি সত্যি ঘটনা। এটা 2005-এর ঘটনাতে চলে যাই। এই ঘটনাটা আমার মামার বন্ধুকে নিয়ে, তাই ঘটনা এটা। তো এই ঘটনাটা আমি আমার মামার কাছ থেকে শুনেছি। তো 2005-এর অক্টোবরে রমজান মাসের ঘটনা। তো আমার মামার বন্ধুর আপনার ভাইয়ের একটা গোস্ত বিক্রির দোকান ছিল আমাদের বাজারে, কষাইয়ের দোকান। তো জায়গায় রমজান মাসে চাহিদা বেশি থাকায় প্রতিদিনই আপনার গরু জবাই করতে হতো। তাদের রুটিনটা ছিল, আমার মামার বন্ধুর যে রুটিনটা ছিল, সে প্রতিদিন 3টা থেকে 4টার ভিতর তার প্রয়োজনীয় চাপাটি, ছুরি সবকিছু নিয়ে তার ভাইয়ের কাছে চলে যেত দোকানে। আবার গোস্ত কাটা শেষ হলে, গরু কাটা শেষ হলে সে কিছু গরুর গোস্ত এবং তার কিছু হাড্ডি তার বাড়ির জন্য, ঘরের জন্য নিয়ে আসতো। ঠিক ফজরের নামাজের আগে, ফজরের আজানের আগে, সেহরির টাইমে সে এসে সেহরি করতো। তো যাই হোক, সে একদিন ভোরবেলা ফজরের আগে সে গোস্ত নিয়ে আসছে। তো সে যে রাস্তা দিয়ে তাদের বাড়িতে যেত, রাস্তাটা এরকম ছিল, দুপাশে 2টো পুকুর এবং রাস্তার মাথায় আপনার একটা চালতা গাছ, এবং ওই রাস্তাটা ছিল 3টা রাস্তা মাথা, 3টা রাস্তা 3 দিকে চলে গেছে। একদিন যাওয়ার সময় সে দেখতে পেলো ঠিক ওই রাস্তাটার মাথায় একটা কুকুর। তো গ্রামের বাড়ি, কুকুর থাকাটা অস্বাভাবিক কিছু না, কিন্তু কুকুরটা তাকে দেখে খুব অস্বাভাবিকভাবে ডাকতে শুরু করলো। তো সে এক সময় বিরক্ত হয়ে তার ব্যাগের ভিতরে থাকা গরুর গোস্তের হাড্ডি দ্বারা কুকুরটাকে ঢিল মারে। তো কুকুরটা অনেকটা কোকাতে চলে যায়। তো সে ওই দিন তার বাড়িতে ফিরে যায় এবং ঠিক পরের দিন সে আবার ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় সে দেখতে পায় একটা সাদা আপনার পাঞ্জাবি পরা একটা মানুষ। কিন্তু আমি যদি হাঁটি তাহলে তো আমাদের শরীরটা তো অনেকটা কাঁপে, কিন্তু উনি হাঁটে ঠিকই, কিন্তু তার শরীরটা কাঁপে না। তো সে এটা দেখে মোটামুটি একটু ভয় পেল, আর সে কোনো কথাও বলেনি। ওই লোকটা, সাদা পাঞ্জাবি পরা যে লোকটা, অনেক বড় পাঞ্জাবি, তার ফেস দেখা যাচ্ছিল না কারণ খুব অন্ধকার ছিল। আর
কিন্তু তার পুরোটা শরীরই মোটামুটি সাদা ছিল, কিন্তু একটা জায়গায় একটু রক্তাক্ত টাইপের ছিল, একটু লাল রঙের রক্তাক্ত টাইপের ছিল। তো সে এটা দেখে মোটামুটি খুব ভয় পেল এবং সেও কিছু বললো না, এবং ওই লোকটা যে লোকটাকে সে দেখছে সেও কিছু বললো না। কিছুক্ষণ পর সে হাওয়ায় মিলিয়ে গেল। তো সে ওটা দেখে আর ওইখানে দাঁড়ায় নাই, সে মুহূর্তের ভিতর তার বাড়িতে চলে গেল। বাড়িতে চলে যাওয়ার পর এরকম ভাবে কয়েকদিন তার এরকম বিভিন্ন জিনিস দেখতে থাকলো, এবং একদিন এরকম হলো যে সে হাঁটছে এবং সে অনুভব করছে তার সাথে কেউ হাঁটছে। তো সে তার হাঁটা বন্ধ করে দিয়ে সে চুপ করে শুনতে লাগলো যে হাঁটার আওয়াজ, পায়ের আওয়াজ। আপনি জানেন গ্রাম দেশে আমরা যদি কেউ স্যান্ডেল পায়ে দিয়ে মাটির রাস্তা দিয়ে হাঁটি, একটা আওয়াজ হয় ধাপ ধাপ। তো ঠিক ওরকমই একটা আওয়াজ, সে হাঁটছে না কিন্তু সে কাউকে দেখছেও না, কিন্তু হচ্ছে। তো সে ওটা এরকম কয়েকদিন অনুভব করলো, এবং একদিন সে বিরক্ত হয়ে আমার মামাকে জানালো, তার ক্লোজ ফ্রেন্ড। আমার মামাকে জানালো, আমার মামা তাকে বললো যে দেখ ওই রাস্তাটা, মানে ওই পয়েন্টটা আমাদের গ্রামের অনেক আগে থেকে একটু ভুতুড়ে টাইপের ছিল। তো ওইখানে সচরাচর বেশিরভাগ মানুষ যাওয়া আসা করে না, কিন্তু আমার মামার বন্ধু এই রাস্তাটা ব্যবহার করে, কারণ হচ্ছে সেই রাস্তা দিয়ে তাদের বাড়িতে সহজেই যাওয়া যায় আর কি, খুব দূরে না। তো যাই হোক, আমার মামা সেই রাস্তাটা চেঞ্জ করতে বললো এবং তাকে বললো তোকে এক হুজুরের কাছে নিয়ে যাব, সে তোকে তাবিজ আর কিছু পরা পানি দেবে, তো ওটার সাথে রাখিস, তো কোন সমস্যা হবে না। আর এই রাস্তা দিয়ে আর যাওয়ার দরকার নেই, তুই অন্য রাস্তা ব্যবহার করিস তোর বাড়িতে যাওয়ার জন্য। তো যাই হোক, এভাবে সে অন্য রাস্তা ব্যবহার করলো এবং ওই হুজুরের কাছ থেকে সে পানি পড়া এবং তাবিজ নিয়ে আসলো, এবং তাবিজটা তার হাতে বাঁধলো, বেঁধে চলতে লাগলো কয়েকদিন। তো ওই কয়েকদিন তার কোনো সমস্যা হলো না। একদিন ওই সময় ঠিক 22 রমজানের সময় সে রাস্তা দিয়ে হাঁটছে। তো ওই রাতটা ছিল মোটামুটি অন্ধকার, খুবই অন্ধকার। পাশাপাশিও যদি কেউ দাঁড়ায় তাহলে দেখাটা, আর সে ওই সময় গ্রামের ছেলে, সে লাইটও বেশি একটা ব্যবহার করতো না, অন্ধকার দিয়ে হাঁটতো, তার কোনো সমস্যা হতো না। যাই হোক, তো ওই রাস্তা দিয়ে পরে যে চেঞ্জ করার পর যে রাস্তা সে ব্যবহার করতো, ওই রাস্তাটা ব্যবহার করতে করতে সে হঠাৎ অনুভব করলো সে যে রাস্তাটা এখন বর্তমানে ব্যবহার করে ওই রাস্তা দিয়ে সে যাচ্ছে না, সে আগে যে রাস্তাটা ব্যবহার করতো সে ওই রাস্তাটার ভিতর। কিন্তু এটা তো কি কোনোভাবেই সম্ভব হতে পারে না, তার মাথায় এটা কি যে আমি ওই রাস্তা দিয়ে গেলাম, তো এই রাস্তায় কিভাবে আসলাম। তো যাই হোক, সে এটার উত্তর পায় নাই। তো সে বাড়ির দিকে রওনা হলো, এবং ঠিক ওই মুহূর্তে তো সে গাছের শিকড়ের সাথে বেঁধে সে পড়ে যায়। তো পড়ে যাওয়ার পর ঠিক ওই মুহূর্তে অন্য একটা কিছু হতে পারে, মানুষ, এটা আমরা কেউই জানি না, কিন্তু তার মাজার উপর পড়ে, খুব জোরে পড়ে, এবং সে খুব ব্যথা পায়। সে এরকমই ব্যথা পায় যে তার বাড়ি অবধি সে আর যেতে পারে না। সে অনেক অনেক কষ্ট করে হামাগুড়ি দিতে দিতে বাড়ির পাশাপাশি যায় এবং ডাকাডাকি শুরু করে যে মা বাঁচাও, মা বাঁচাও। তো যাই হোক, সবাই এসে তাকে ধরাধরি করে আপনার উঠায় এবং বলে কি হয়েছে। আসলে এই ঘটনা বলার মতো অবস্থায় ছিল না, তার খুবই আপনার শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়। তাকে নিয়ে সবাই হসপিটাল নিয়ে যায়, কিছুদিন সে হসপিটালে থাকে এবং তারপর বাড়িতে নিয়ে আসে। তো হসপিটালের টেস্টে যেটা ধরা পড়ে, তার যে জায়গায় আঘাত পাইছে ঠিক সেই জায়গার বেশিরভাগ হাড্ডি গুলোই আপনার ভাঙিয়া গেছে, গুঁড়া গুঁড়া হয়ে গেছে, এরকমই ডাক্তার বলে আর কি। তো অনেক কবিরাজও দেখায়, কিন্তু কোনো রকমই কোনো লাভ হয় না, তার শরীর শুধু অবনতি দেখা যায় আর কি। একটা মুহূর্তে তার শরীর ফেটে কালো রক্ত বাইর হওয়া শুরু করে। তো তার শরীরের কন্ডিশন খুবই খারাপ হতে থাকে। তো কিছুদিন সে স্ট্রাগল করে পরে সে 28 রমজানের সময় সে মারা যায়, এবং মারা যাওয়ার আগে এই ঘটনাটা আপনার তার বন্ধু, ক্লোজ ফ্রেন্ড, আমার মামা এবং তার কিছু আত্মীয় স্বজনকে সে বলে যায়। আর আসলে এই ঘটনার ব্যাখ্যা কেউই দিতে পারেনি, কোনো কবিরাজও দিতে পারেনি। যে কবিরাজ দ্বারা সে দেখাইছিল, সে কবিরাজ বলছিল এটা জিনের কাজ। তো আসলে আমরাও জানি না আসলে এটা কিসের কাজ আর কি জন্যই বা এরকম হলো। মানুষ জিনকে বিশ্বাস করুক আর না করুক, কিন্তু জিন আমাদের আশেপাশে আছে, সব জায়গায় আছে। তো অবহেলা বা এর সাথে বেয়াদবি, রাস্তাঘাটে চলার সময় বা কিছুর সাথে আপনার বেয়াদবি করাটা আসলে খুবই খারাপ। এতে তার ক্ষতির থেকেও বড় ক্ষতি হয়ে যেতে পারে, অনেক সময় মানুষ চিন্তাই করতে পারে না।
ওকে, আপনি ভালো থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। Bhoot FM. The night comes alive with Robin Falls. ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় রাত 1:30 শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমার সাথে রয়েছে মাসুম, আমি রাসেল আছি আপনার সাথে, এবং আজকের অতিথিরা আছেন আরো একজন নতুন অতিথি আমার সাথে জয়েন করেছেন। আমরা চলে যাব সরাসরি তার কাছে, এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন যদি একটু বলতেন সবাইকে। হ্যালো লিসেনার, আমি মোহাম্মদ সজীব, আমি কুমিল্লা হুরমা থেকে এসেছি এন্ড আমি বর্তমানে ইস্টার্ন ইউনিভার্সিটি ইংলিশ অনার্স করতেছি। ওকে, আমরা চলে যাই আপনার ঘটনায়। ঘটনাটা কোথায় ঘটেছিল এবং কার সাথে ঘটেছিল? জি, ঘটনাটা হচ্ছে 2004-এর ঘটনা। আচ্ছা, ওই বছরই আমরা আমাদের গ্রামের বাড়ি মিরশিগিরি থেকে আমাদের হোমনা প্রপারে চলে আসি। আচ্ছা, আমি এখন ডিরেক্টলি আপনার ঘটনাতে চলে যাচ্ছি। জি প্লিজ। সময় হচ্ছে আপনার প্রায় সন্ধ্যা 10টা থেকে 10:15টার মতো। জি। তখন আমি এবং আমার ভাইয়া পড়াশোনা শেষ করে খাবারের জন্য বসলাম। হঠাৎ করে বাইরে থেকে বড় মামা এসে ডাকতেছে যে সজীব আসো বা রাজীব আসো বাসায়। তো আমরা বললাম জি আছি, আমরা তো খাওয়া দাওয়া করতেছি, আসেন। তো মামা বললো না, আমি তো কুমিল্লা থেকে ট্রেনিং করে আসছি, অনেক রাত্র হয়ে গেছে, তোমরা দুই ভাই চলো আমার সাথে চলো, রাস্তাটা তো তেমন একটা ভালো না, আমাকে নিয়ে যাও। তো যাক, আমরা খাবার দাবার শেষ করে একটা লাইট নিয়ে বের হলাম। জি। তো আমি একটু বর্ণনা দিতে চাচ্ছি ডিস্টেন্সটা, বা অথবা আমাদের হোমনা পৌরসভা থেকে বাইরখোলা গ্রামের ডিস্টেন্সটা আমি একটু বর্ণনা দিতে চাচ্ছি। এই রাস্তাটা হচ্ছে বর্তমানে 10 থেকে 15 মিনিট লাগবে যদি হেঁটে যাই, একদম সোজা, বর্তমানে সোজা। কিন্তু 2004-এ এটা এত সোজা ছিল না। তখন আমরা গ্রামের ভিতর দিয়ে, হরিপুর নামে একটা গ্রাম ছিল, মাঝের গ্রামটা, গ্রামের ভিতর দিয়ে তারপর একটা গোদারা পের হয়ে তারপর বাইরেখোলা গ্রামে যেতে হতো। কিন্তু এটা খুব কষ্টের সাথে ছিল, বিশেষ করে বর্ষাকালে। আচ্ছা। আর আমার ঘটনাটা হচ্ছে বর্ষাকালেই। যাক, আমি ডাইরেক্ট এখন ঘটনা চলে যাচ্ছি। আমরা যখন বের হলাম, বের হওয়ার পর আমাদের পৌরসভা থেকে 4 থেকে 5 মিনিট হাঁটার পর একটা ব্রিজ পড়ে। এই ব্রিজে আমরা এখন আটাটা দেয়, বা অনেকেই আটাটা দেয়। তো ওই ব্রিজটা সবারই চিনে আমার এলাকার। তো আমরা যখন ব্রিজটাতে যাই, যাবার পরপরই হঠাৎ করে 3 থেকে 4টা বিড়াল আমাদেরকে ফলো করতেছে। তো আমি আবার একটু অবাক হয়ে যাই যে এখানে বিড়াল আসবে কোত্থেকে। আর দুদিকে হচ্ছে পানিটা হচ্ছে আপনার রাস্তায় উঠে যাবে এরকম ভাব। দুদিকে পানি, আর সামনের দিকে তো আমরা দেখি না কোনো কিছু, কিন্তু পিছন থেকে হঠাৎ করে বিড়াল, বা অথবা ব্রিজটাতে আসার পরপরই বিড়ালগুলো, এটা আসলে একটু ভয়ঙ্কর ব্যাপার। বিশেষ করে আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। তো মামাকে বলতেছি যে মামা, এখানে হঠাৎ করে বিড়াল আসলে কোত্থেকে? মা বলতেছে তুমি চিন্তা করো না, এখানে কোনো প্রবলেম নাই, চলো আমরা সামনের দিকে যাই। হ্যাঁ, তারপর আমার ভাইও ছিল সাথে, ভাইয়ের কাছে লাইটটা ছিল। তো ভাইয়া আবার একটু দুষ্টুমি করতেছে, হ্যাঁ বলতেছে এগুলো কোনো ব্যাপার না, এই করো, ওইদিকে দেখো, মাছ দেখো, এরকম করে আমাকে মনে করেন এটা বলে রাখতেছে আর কি, যে তুমি ভয় পেও না। তো ঠিক আছে, সামনের দিকে আগালাম। সামনের দিকে গেলাম, যাওয়ার পর যখন হরিপুর গ্রামে ঢুকবো, হরিপুর গ্রামটা হচ্ছে রাস্তার একদম আমাদের হুমনা থেকে হরিপুর যাওয়ার পর্যন্ত যে রাস্তাটা, শেষ মাথার ডান দিকে একটু মোড় দিতে হয়। এখন এখন এই রাস্তাটা একদম সোজা চলে গেছে বাইরখোলা গ্রামে, কিন্তু তখন সোজা ছিল না। ডান দিকে মোড় দিয়ে আপনার হরিপুরে যেতে হয়। হরিপুরে ঢুকার কর্নারেই আপনার একটা বট গাছ আছে। এখন বট গাছটা আমাদের এলাকার সবাই চিনে, এখন প্রতি বছর ওইখানে মেলা হয়। হ্যাঁ, তো আমরা বট গাছটার কাছাকাছি যাওয়ার সাথে সাথে আপনার না সরি, একটু কথা ভুলে গেছি, যে আমরা যাওয়ার আগে আমাদের না ঠিক আছে, আমরা বট গাছটার কাছাকাছি যখন যাই, যাওয়ার পরে দেখি যে বট গাছটার মধ্যে এক ধরনের তুফানের মতন, হ্যাঁ, বট গাছটা নড়তেছে। আমরা তো তখন আরো ভয় পেয়ে যাই যে ব্যাপার কি, এখানে বট গাছ, আশেপাশে কোথাও কোনো বাতাস নেই বা কোনো কিছু নেই, হ্যাঁ, কিন্তু এখানে এত তুফান বা এরকম বাতাস করতে আসবে। তো তখন মামাও ভয় পেয়ে যায়, মামা সুরেটার পথে থাকে, ভাইয়া তখন হালকা একটু ভয় পায়। তারপরে ও দুষ্টিমি করতেছে যে এগুলো ব্যাপার না, কোনো না, হ্যাঁ, আমাকে বলতেছে যে তুমি ভয় পেও না। যাক, হঠাৎ করে একটা ডাল ভেঙে পড়ে আমাদের সামনে,
একটা ডাল ভেঙে পড়ে, তখন তো ব্যাপারটা আরো ভয়ঙ্কর হয়ে যায় যে কি হইতেছে আমাদের সাথে। হ্যাঁ, এখন কি করা যায়? পিছনের দিক যাওয়া সম্ভব না, যে পিছনে আমরা এগুলো দেখে আসলাম বিড়ালগুলা, বা সামনেও কিভাবে যাই, সামনে তো ডালটা পড়ে গেল। মামা বলতেছে যে না, এটা উপর দিয়ে যাওয়াটা রিস্কি হবে। তো রাস্তার সাইডে আবার এক হাত জায়গা ছিল যে যাওয়ার মতো, আমরা যদি ওই সাইড দিয়ে যাই তাহলে গাছটার উপর দিয়ে যেতে হবে না। তো আমরা ওই সাইড দিয়ে দৌড়টা পড়তে পড়তে গেলাম, যাওয়ার পর গাছটাকে ওভারটেক করলাম। করার পর একটু সামনে গিয়ে পিছনের দিক তাকিয়ে দেখে যে না, গাছটা স্টপ ঠিক আছে, ওইখানে কোনো প্রবলেম হয় নাই, গাছে কোনো বাতাস নেই। তারপর যাক, আমরা গ্রামে ঢুকলাম। ঢুকার পর ভাই আবার বলতেছে মামাকে যে মামা, আমরা তো যেহেতু প্রবলেম ফেস করতেছি, আমরা গ্রাম থেকে 2-1 জন ডাক দিই। আচ্ছা। তখন মামা বলছে না, সমস্যা না, আমরা তো এসে পড়ছি, আমরা তো গুদারে পের হইলে চলে যাব। তখন আর কাউকে ডাক দেওয়া হলো না। তো আমরা গেলাম গুদারের কাছাকাছি, গিয়ে দেখি গুদারা নাই। আর যিনি গুদারা চালান উনি হচ্ছে আমাদের মামাই হয়ে সম্পর্কে, ওনার নাম হচ্ছে আগুইন্যা। ওনাকে আগুইন্যা নামে অনেকে চিনে এলাকায়। ওনার হয়তো আসল নামটা আমার জানা নেই বা কারোই জানা নেই। যাক, তো আমরা আগুইন্যা মামার কাছে গেলাম, বললাম, মামা ডাকলো যে ভাই তুমি আছো বাসায়? তখন বললো হ্যাঁ মাস্টার সাহেব আপনি। এর আগে বলে রাখা ভালো যে মামাকে এলাকা সবাই চিনে, নাম হচ্ছে মান্নান মাস্টার। উনি একজন খুব পরিচিত মুখ আমাদের উপজেলায়। তো মামা গেছে মাস্টার মানুষ দিয়ে, আরে তুমি কই থেকে আসলে? মামা বললো যে আমি তো কুমিল্লা থেকে ট্রেনিং করে আসলাম, এখন তো এত রাত্র হয়ে গেল, আমাকে একটু পার করে দেন। তো আগুন মামা আসলো একটা হারিকেন হাতে নিয়ে, এসে আমাদেরকে নৌকায় উঠাইলো। আমরা নৌকাতে উঠলাম। নৌকাতে উঠার পর আসলে যে ঘটনাটা ঘটলো তার জন্য আমরা আসলে প্রস্তুত ছিলাম না। এর জন্য আমরা প্রস্তুত ছিলাম না, কিন্তু সেটাই ঘটলো আমাদের সাথে। নৌকায় উঠার পর পরে এই বিড়ালগুলো ইতিমধ্যে আর আমরা দেখতে পাচ্ছি না, যে বিড়ালগুলো ছিল আমরা দেখতে পাচ্ছি না। আর একটা কথা আমি বলে গেছি যে আমাদেরকে তখন 15 থেকে 20টা বিড়াল অ্যাটাক করছে। আমরা যখন বট গাছটা ওভারটেক করি তখন তখন বট গাছটা আপনার তুফান বা বট গাছটা থেমে গেছে, স্ট্রিমিং থেমে গেছে, কিন্তু 15 থেকে 20টা বিড়াল আমাদের ফলো করছিল। বিড়ালগুলো তখন আমার ডিফারেন্স ছিল। যাক, এগুলোর পর আমরা যাই অনেক কষ্ট করে নৌকাতে উঠলাম। উঠার পর নৌকাতে উঠার পর যখন আমরা নদীর কাছাকাছি গেলাম, নদীতে ঢুকবো, তখন নদীর আগে আবার একটু চর আছে, তখন তো বর্ষাকাল ছিল, চরের পুরো পানি ছিল। তো আমরা নদীতে উঠার পর পরে যে কাহিনীটা ঘটলো যে আমাদের নৌকাটা অনেক কাঁপাকাঁপি শুরু করছে। এরকম ভাবে কাঁপাকাঁপি শুরু হচ্ছে যে আসলে ওইখানে কোনো জ্বর অথবা তুফান আসতেছে এরকম। তো আমি অনেক ভয়ে কান্নাকাটি করতেছি। তারপর কান্নাকাটি করতে করতে একসময় আমি সেন্সলেস হয়ে যাই। তারপর সকালে আমি জ্ঞান ফিরার পর যেটা শুনতে পেলাম সেটা হচ্ছে একটা মহিলা আকার, মহিলা শেপ, আপনার চুলগুলো অনেক লম্বা লম্বা, হাত পায়ের নখগুলো অনেক বড় বড়, আর মহিলার ফেসটা পুরো বোঝা যাচ্ছিল না এরকম আর কি, কিন্তু অনেক ভয়ঙ্কর ছিল। এটা বললো হচ্ছে আগুইন্যা মামা। সকালে আমাকে আমি যখন জিজ্ঞাসা করলাম যে পরে কি হয়েছিল, তখন ঘটনাটা বললো। ওই শেপটা ওদের দিকে তাকিয়েছিল এবং মামাকে একটা কিছু বলছে, সেটা আমি বলতে চাই না এখন। বলাটা উচিত হবে না, এর জন্য আমি বলতেছি না। যা বলার বলছে। বলার পর যতটুকু বুঝতে পারছি এখন বুঝতেছি যে না, আসলে হয়তোবা মামার উপর ভালো রহমত ছিল। উনি বেঁচে গেছেন। এর আগেও ভয় পেয়েছিলেন আজিমপুরে? হ্যাঁ, উনি এর আগে ভয় পেয়েছেন, সেটা আমি বলতেছি আর কি। তো হ্যাঁ, এর আগে বলা ভালো যে মামা ওইখান থেকে যাওয়ার পরই বাসায় যাওয়ার পরে সন্ধ্যায় সেন্সলেস হয়ে যায়, এবং এরপর মামা অনেকদিন অসুস্থ ছিলেন। বোবা ছিলেন বলেছিলেন আপনি? হ্যাঁ, বোবাটা হচ্ছে আগে। আচ্ছা, আগেরটা। হ্যাঁ, আজিমপুরের যে ঘটনাটা এখানে। আমরা আজিমপুরের ঘটনায় চলে যাই আসলে। হ্যাঁ, আমি কি হয়েছিল আসলে এখানে আপনার মামার? হ্যাঁ, এটা হচ্ছে প্রায় 25 বছর আগের ঘটনা। 23 থেকে 25 বছর। আমার খালার একটা বাচ্চা হয়েছিল, ছেলে বাচ্চা, ঢাকা মেডিকেল কলেজে। তো ছেলে বাচ্চাটা মারা যায়। ডেলিভারি হয়েছিল 10টা থেকে 10:30টার মধ্যে, অথবা এরকম সামথিং আশেপাশের টাইমটা হবে। তো ডেলিভারিটা হয়, তো মেডিকেল কর্তৃপক্ষ বলতেছে যে না, আমরা বাচ্চাটা রাখবো না, আপনি যেহেতু আজিমপুর কবরস্থান কাছাকাছি, আপনি কবর দিয়ে আসেন, নিয়ে যান বাচ্চাটা, নিয়ে কবর দিয়ে আসেন। তো কি করা, যেহেতু কর্তৃপক্ষ রাখবে না, হসপিটাল কর্তৃপক্ষ, তারা মামা নিয়ে এবং মামা একটা টেম্পু ভাড়া করে, তখন তো সিএনজি ছিল না, টেম্পু ভাড়া করে রিজার্ভ করে ওরা আজিমপুর কবরস্থানে চলে যায়। তো যেতে মোটামুটি 11টা বা সামথিং এরকম টাইম হয়ে যায়। তখন গিয়ে দেখে কেউ নাই,
শুধু যে কেয়ারটেকারটা ছিল, হ্যাঁ, উনিও প্রায় চলে যাবে এরকম অবস্থা। তো মামা বলতেছে যে যেহেতু চলে আসছি, লাশটা নিয়ে চলে আসছি, আপনি লাশটা কবর দিয়ে দেন। তো অনেক রিকোয়েস্টের পর কথাটা রাখার পর কবর দিয়ে মামা যখন গাড়িতে উঠে টেম্পুতে যখন উঠে, তখন নাকি একটা বাচ্চা, পিচ্ছি একটা বাচ্চা এসে বলতেছে যে টাকা দেন। এটা তো অদ্ভুত ব্যাপার যে এরকম সময় এখান থেকে বাচ্চা, হ্যাঁ, আশেপাশে কোনো লোক নেই, কোনো মহিলা নেই বা ওর গার্ডিয়ান কেউ নেই, এসে বলতেছে টাকা দেন। তো সবাই একটু অন্য ধরনের ব্যাপার, মামা একটু ভয় পেয়ে যায়। তো মামা দিছে টাকা, যেহেতু চাচ্ছে দিই, ওরা বুঝতে পারছে যে এখানে কোনো কিছু রং আছে। তো টাকা দেওয়ার পর সাথে সাথে আরেকজন এসে বলতেছে যে টাকা দেন। তো ওরেও দেওয়া হয়েছে টাকা, সাথে সাথে আরেকজন এসে বলতেছে টাকা দেন। এরকম করতে হতে আসতে এরকম করতে হ্যাঁ, পারতে অনেকগুলো আসলে হয়ে গেছে। কতজনকে টাকা দিবে আর কত টাকাই বা পকেটে আছে। হ্যাঁ, তখন এই পর্যায়ে এই কাহিনী দেখে আপনি যে কেয়ারটেকার ও চলে গেছে দৌড়ে, ভয় পেয়ে নাকি? হ্যাঁ, ভয় পেয়ে চলে গেছে। আর মামানি সেন্সলেস হয়ে গেছে। আচ্ছা, মামানি সেন্সলেস হয়ে গেছে। অত রাত্রে তো এত বাচ্চার আসার কথা না, এত রাত্রে বা কবরস্থান আশেপাশে কোনো গার্ডিয়ান নাই বা খুঁজতে যায়। তো মামা অবশ্যই বুঝতে পারছে যে এখানে কোনো কিছু রং আছে। তো এখন আর কি করে, এখন তো এগুলো অ্যাট্রাক্ট করে মামাকে, আপনার এই বউকে, আপনার মনে করেন আশ্রিটাশ্রি ডায়াবেটিস ছিল, আশ্রিটাশ্রি মামানি সেন্সলেস হয়ে গেছে, আর ওদেরকে আশ্রিটাশ্রি একদম সিরিয়াস অবস্থা করে বলছে। তো ওরা ওইখানে সেন্সলেস হয়ে, মামা ওইখানে সেন্সলেস হয়ে গেছিল। পরবর্তীতে নাকি সকালে আপনার মনে করেন কিছু লোক দেখতে পায় রাস্তার ধারে, তারপর ওদেরকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজে কি হয়েছিল? টেম্পো হলো আপনার একই অবস্থা, মানে সেন্সলেস অবস্থায়, আসর টাচর, এখানে রক্ত নাকি ওই বাচ্চাগুলো আক্রমণ করেছিল, বাচ্চাগুলো আক্রমণ করেছিল। এবং এরা কারা কিচ্ছু জানা যায় এখানে বাচ্চা। আর ঘটনা যেটা আমি একটু বলতে চাচ্ছি যে মামা পরবর্তীতে আপনার প্রায় 1 থেকে 1.5 মাস বোবা ছিলেন। এই ঘটনার পর থেকে কথা বন্ধ হয়ে গেছে, কথা একদম বন্ধ, কোনো কিছুই করতেন না, চুপ থাকতেন। পরবর্তীতে আমার নানার একজন পীর বাবা ছিলেন, খুব কামেল। তো উনি ঝাড়ফুঁক করে, উনি খুব কামেল লোক, যেহেতু ধার্মিক লোক, ঝাড়ফুঁক করে তারপরে প্রবলেম সুস্থ করেন তাকে শেষ পর্যন্ত। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা একটা ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসছি, সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। আসলে আজকের ঘটনাগুলো যেগুলো হয়েছে একটু লম্বা ঘটনা হয়েছে, অডিও ক্লিপটিও বড় ছিল, তো এটা বিরতি নিতে হচ্ছে। ফিরে আসছি আবারও, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন এবং তখন আপনাদের SMS এবং আপনাদের কিছু ফেসবুকের কমেন্ট পড়বো ইনশাল্লাহ। একটা বিরতি যাচ্ছি। স্টে টিউনড, রেডি ফুড, এন্ড ডোন্ট স্টপ দ্য ফুড। Good FM. The night comes alive